আমরা আমাদের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার বাক্য প্রকরণ নিয়ে। প্রথমত আসো এখান থেকে প্রশ্ন কেমন আসে আমরা একটু দেখি। বাক্য হচ্ছে তোমাদের প্রিলির জন্য এবং রিটেনের জন্য, দুটোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর কিছু টপিক আছে তোমার প্রিলি রিটেন দুটোতেই আসে, ঠিক তেমনি বাক্য থেকেও হচ্ছে তোমার রিটেনে অবশ্যই প্রশ্ন থাকে। তো এখানে দেখো আমরা বেশি প্রশ্ন রাখি নাই, কিন্তু কিছুটা বুঝতে পারবা। এই বাক্য সম্পর্কিত বিষয়গুলো তোমরা 9-10-এ পড়ে আসছো, তারপর হচ্ছে ইংলিশেও পড়েছো, এখন আমরা আবার বাংলায় পড়ব। কোনটি সার্থক বাক্যের গুণ নয়, এটা ছিল 38 BCS এ। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্য কোন ধরনের বাক্য। এটা আসছে 41 BCS এ। বাক্যের কয়টি অংশ থাকে, এটা ডক্টরদের স্পেশাল BCS ছিল 42, সেখানে আসছে ডেকে ডেকে হয়রান হচ্ছি। এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে, এটা আসছে 43-এ। নিচের কোনটি যৌগিক বাক্য, এটা আসছে তোমার 44 BCS এ। কয়েকটা বাক্য দেওয়া ছিল, সেখান থেকে কোনটা যৌগিক বাক্য এটা বলা হয়েছে। আবার 41-ও সেম কাছাকাছি প্রশ্ন ছিল একই ধরনের। এখন আসো আমরা প্রথমে বাক্য সম্পর্কে জানি। বাক্য তোমরা জানো, বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ এবং বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে পদ সম্পর্কে তো আমরা জেনেছি, তাহলে বাক্য কোনগুলো? বিষয়টা হচ্ছে তোমার যখন অনেকগুলো পদ একসাথে বসে বাক্যের সৃষ্টি করে, এবং শুধু বাক্যের সৃষ্টি করলে হবে না, আসলে এটা একটা সম্পূর্ণভাবে বক্তার মনোভাব প্রকাশ করতে হবে। মানে ভাষার মূল যে উদ্দেশ্যটা সেটা অবশ্যই পূরণ হতে হবে, নইলে সেটা বাক্য হবে না। কিরকম? যেমন ধরো আমি যে কথা বলছি তোমরা অবশ্যই সেটা বুঝতে পারতে হবে, কারণ হচ্ছে এটা ভাষার মূল বিষয়, কমিউনিকেশন, যোগাযোগ। হ্যাঁ, আমি বলবো কিন্তু তুমি বুঝবা না, তাহলে সেটা একটা কিসে হবে? সেটা একটা অযোগ্য বাক্য হবে। হ্যাঁ, যোগ্যতা হারাবে সেই বাক্য তুমি যদি বুঝতে না পারো। ধরো কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করলাম যেটা তুমি কিছুতেই বুঝতে পারলা না, তাহলে সেটা বাক্য হবে না। তো আজকে হচ্ছে আমরা মূলত বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করব। প্রকরণ মানে হচ্ছে প্রকারভেদ। তো দেখো বাক্য শব্দটা হচ্ছে মূলত সংস্কৃত শব্দ, দেখলেই বোঝা যাচ্ছে তাই না? তা আমরা তো অলরেডি প্রত্যয় পড়ে আসছি, রাইট? প্রত্যয় যেহেতু পড়ে আসছি, তাহলে কেউ কি বলতে পারবে যে আমরা যদি বাক্য শব্দটার তোমার বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? বাক্য। তাহলে শব্দটা আসলে কোত্থেকে আসছে, মানে এটার প্রকৃতি কি হতে পারে বা ধাতু কি হতে পারে? প্রথমত এটা হচ্ছে একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বাক যতগুলো কথা বলা, আমি বলেছিলাম বলা সম্পর্কিত যে কোনো কিছু কি হবে? বাক মানে কি? কথা, রাইট? তাহলে বলা সম্পর্কিত যে কোনো কিছুই হবে হচ্ছে বচ, রাইট? এরপর তোমার কি হবে? যেহেতু একটা জ ফলা আছে, জাস্ট কি দিয়ে দিবা? অন্তস্থ জ, বচ যোগ জ। আর প্রকরণ তাহলে কি হবে বলো তো? বাক্য প্রকরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রকরণ খুবই সহজ, যে কোনো সময় যেটা করবা সবসময় উপসর্গটা আলাদা করে বসাই ফেলবা। তোমরা যেহেতু প্রকৃতি প্রত্যয় পড়েছো, এজন্যই বলছি মূলত প্রটা আলাদা করে বসাই ফেললে। ওকে, করণ, অর, অর থাকলে কি বলেছিলাম, কারো কি মনে আছে? অর, তাহলে ক্রি হবে কর, রাইট? ক্রি যোগ কি হবে? অন, ক্রি যোগ অন। বুঝতে পেরেছো? তাহলে এই বাক্য প্রকরণ নিয়েই হচ্ছে আমরা এখন আলোচনা করব। আর তোমার বাক্য প্রকরণ হচ্ছে ব্যাকরণের বাক্যতত্ত্ব, অথবা বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। তাহলে বাক্যতত্ত্বে আলোচিত হয় বাক্য প্রকরণ কিসে আলোচিত হয়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। এতটুকু হচ্ছে আমাদের মানে প্রাথমিক যে আলোচনা প্রতিদিন আমরা করি সেই বিষয়টা। এখন আসো, বাক্যের দুটো অংশ থাকে। তাহলে বাক্য কাকে বলে এটা আমরা জেনেছি। মূলত হচ্ছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয় বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সেটাই হচ্ছে বাক্য। তাহলে যদি আমরা দেখি বাক্যের কয়টি অংশ থাকে, প্রতিটি বাক্যের প্রধান অংশ থাকে দুটি, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়, এই প্রশ্নটা 42-তে আসছে, আমি একটু আগে তোমাদের দেখিয়েছি। এখন উদ্দেশ্য কি? বাক্য হচ্ছে যাকে লক্ষ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে হচ্ছে উদ্দেশ্য বলে। যেমন সুমনা পড়ছে, আমি বললাম সুমনা, তাহলে এই যে সুমনা পড়ছে, ওকে, তাহলে এখানে
উদ্দেশ্যকে, তাহলে আমরা একটু আগে বলেছি বাক্যে যাকে লক্ষ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। তাহলে এখানে সুমনা হচ্ছে এখানে উদ্দেশ্য। তাহলে বিধেয় কি? বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে সুমনা পড়ছে, তার মানে উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, সে কি করছে? সে পড়ছে। এটাই হচ্ছে বিধেয়। বুঝতে পেরেছো? তাহলে উদ্দেশ্য কি? বাক্যে যাকে লক্ষ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। আর হচ্ছে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি শুধু একটা হতে পারে? না, উদ্দেশ্য একাধিকও হতে পারে। যেমন এখানে শুধু সুমনা পড়ছে না, এখানে শারমিন পড়ছে, কাজী সাইফুল পড়ছে, সন্ধি পড়ছে। তা আমি যদি সবাইকে একসাথে করে বলি সেটাই কি হয়ে যাবে? সেটাই হচ্ছে উদ্দেশ্য হবে। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন সাদিয়া বিসিএস ক্যাডার বিয়ে করবে। তাহলে এখানে উদ্দেশ্যটা আসলে কে? এখানে উদ্দেশ্য হচ্ছে সাদিয়া। সাদিয়া সম্পর্কে বলা হয়েছে। তাহলে বিধেয় কি? বিধেয় হচ্ছে বিসিএস ক্যাডার বিয়ে করবে, মূলত সে বিয়ে করবে, এটাই হচ্ছে বিধেয়। এখানে সাদিয়ার বিয়ের কথা বলা হয়েছে। তো বিধেয়র আবার কি? সম্প্রসারণ। মানে আমরা যদি একটু কি করি, সম্প্রসারিত করি, তাহলে দেখো এই বিধেয়ের সম্প্রসারণ কি? বিসিএস ক্যাডার। আবার আসে আমি বললাম সাদিয়া না বলে আমরা বললাম সাদিয়ার বোন, সাদিয়ার বোন, রাইট? তাহলে বলতো এই যে বিয়ে করবে, আমি সাদিয়া না বলে বললাম সাদিয়ার বোন বিসিএস ক্যাডার বিয়ে করবে, ওকে, অথবা সাদিয়ার বোন বিয়ে করবে, রাইট? বিয়ে করবে। তাহলে আমাকে বলতো এখানে উদ্দেশ্যটা আসলে কে? এখানে উদ্দেশ্য আসলে কে? সাদিয়া নাকি সাদিয়ার বোন? কাজটা কে করবে? কাজ সম্পর্কে বলা হয়েছে। যে বিয়ে করবে এটা আসলে কাজ সম্পর্কে বলা হয়েছে, এটা বলা হয়েছে বোনের সম্পর্কে। তাহলে এখানে উদ্দেশ্য মূলত সাদিয়া না, উদ্দেশ্য মূল হচ্ছে কে? এই সাদিয়ার বোন হচ্ছে এখানে উদ্দেশ্য, রাইট? তাহলে সাদিয়া কি? সাদিয়া হচ্ছে ওই উদ্দেশ্যের সম্প্রসারক। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে মূল কাজ কি ছিল? সাদিয়া বিয়ে করবে। তাহলে বিয়ে করবে সম্প্রসারক কি? সেটা হচ্ছে বিসিএস ক্যাডার। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে আমরা যদি প্রশ্ন আসে এভাবেই আসবে যে বাক্যের কয়টি অংশ থাকে? বাক্যের প্রধান দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে দেখো এটা অলরেডি এখানে বলা হয়েছে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, আর যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। ওকে, এখন আসলে বাক্য প্রকরণ। আমরা ছোটবেলায় এই বিষয়গুলো পড়ে আসছি এবং খুবই মজা লাগতো, এবং আমার মনে হতো এটা সবচেয়ে সহজ অধ্যায় ছিল 9-10-এ যখন পড়তাম। তো ভাষার বিচারে বা ব্যাকরণ অনুযায়ী একটা সার্থক বাক্যের, অনেকে সার্থক বানান কিন্তু ভুল লিখে দন্তস্বর নিচে একটা ব দিয়ে দেয়। হ্যাঁ, সার্থক বাক্যের 3টি গুণ অবশ্যই থাকতে হবে। মানে আমি বলে দিলাম আর সেটা বাক্য হয়ে যাবে তা না। তাহলে এই ক্ষেত্রে একটা সার্থক বাক্য সার্থক হওয়ার জন্য আমি কিন্তু যখন তোমাদের সাহিত্য পড়েছিলাম বা তখনও বলেছিলাম যে কোনো বিষয় সার্থক হওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে দেখো এই 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, নট আসক্তি, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যোগ্যতা। 3টা বিষয়, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। প্রশ্ন এভাবে আসতে পারে, মূলত একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকতে পারে? এটা যেহেতু একটু সহজ প্রশ্ন, অন্যভাবে আসতে পারে, নিচের কোনটি বাক্যের সার্থক গুণ নয়? ঠিক আছে? তাহলে দেখো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জিনিসটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে ইচ্ছা বা বাসনা, এটা আমরা জানি। যে কোনো সময় একটা বাক্য আসলে আমরা কি চাইবো? সম্পূর্ণরূপে শুনতে চাইবো। তাহলে একটা বাক্য সম্পূর্ণরূপে শোনার জন্য একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, যে ইচ্ছা বা বাসনা জাগে, সেটাই হচ্ছে বাক্যের কি? আকাঙ্ক্ষা। ঠিক আছে? তাহলে রাব্বি বিসিএস ক্যাডার না হলে সাদিয়ার পরিবার, আমি এতটুকু বলে থেমে গেলাম। তাহলে কেমন হবে বলো? তাহলে তো এটা কি আমার পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে না, আমি শুনছি না কিন্তু আমার একটা আগ্রহ রয়ে গেছে। এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ শ্রোতার ইচ্ছা বা বাসনার নিবৃত্তি ঘটলেই সেটা কি হবে? সার্থক বাক্য হবে। ঠিক আছে? এখন তাহলে দেখো তো, এরপর আসো আরেকটা বাক্য, রাব্বি বিসিএস ক্যাডার হলে হলে কি? তাহলে আমরা বাক্যটা সম্পূর্ণ করি। দেখো, রাব্বি বিসিএস ক্যাডার না হলে সাদিয়ার পরিবার ওকে মেনে নিবে না। মানে সাদিয়ার পরিবার একটা কিছু, তারা রাব্বি বিসিএস ক্যাডার না হলে মেনে নিবে। আর এদিকে রাব্বি যদি বিসিএস ক্যাডার হয় তাহলে সাদিয়াকে রাব্বির পরিবার
মেনে নিবে না, মানে সাদিয়া বসে থাকলেও লাভ নেই যে আমি ক্যাডার বিয়ে করবো, ক্যাডার হলে তো আর ওরে মেনে নিবে না। যাই হোক, এই একটা সম্পূর্ণ বাক্য কখন সম্পূর্ণ হবে? যখন তুমি সবগুলো পদ বলবা, মানে তখন শ্রোতার আকাঙ্ক্ষাও কি মিটে যাবে। এজন্য এটা একটা সার্থক বাক্য হয়েছে। এখানে দুটো বাক্যই কি সার্থক বাক্য, কারণ এখানে তোমার আর শোনার কোনো আর কিছু নাই, শেষ। চলে আসছি আসক্তি। আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। আমরা বলি না যে ওর প্রতি একটা আসক্তি ওর, তাহলে আসক্তি শব্দের অর্থ কি? নৈকট্য। তাহলে মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমন ভাবে সাজাতে হয় যাতে পরস্পরের সাথে কি থাকে, সম্পর্ক থাকে, এবং ভাষার নিয়ম অনুযায়ী তাদের মধ্যে কি থাকবে, নৈকট্য থাকবে, রাইট? তাহলে দেখো, আমি বললাম আপু আছে রাগ বসে পার্কে করে, আমি সবগুলো পদ ঠিকঠাক ভাবে লিখেছি, তোমার এখানে বিভক্তি টিভক্তি যা আছে সবকিছুই ঠিক আছে, কিন্তু আসলে বাক্য হয়নি। কেন বাক্য হয়নি? কারণ এটার মধ্যে কি নাই, তোমার এই যে পদবিন্যাস, এই পদবিন্যাসটা ঠিক নাই, অর্ডারটা ঠিক নাই, ক্রমটা ঠিক নাই, কোন পদের পরে কোন পদ বসবে সেটা ঠিক নেই। তাহলে কি হবে? আরেকটা বাক্য, উচিত থাকা মাঝে সবার দেশপ্রেম, এটাও ঠিক নেই। তাহলে বাক্যের পদগুলোকে সঠিক ক্রমে বিন্যস্ত করে বক্তার মনোভাব সঠিক ও পরিষ্কার করে বোঝানোর নামই হচ্ছে আসক্তি। তাহলে আপু রাগ করে পার্কে বসে আছে, পুরোটা বাক্য হলো আকাঙ্ক্ষা এবং আসক্তি দুটোই এখানে আছে, এটা একটা সার্থক বাক্য। সবার মাঝে, আচ্ছা সবার মাঝে, হ্যাঁ সবার মাঝে দেশপ্রেম থাকা উচিত, এটা একটু আগে আমি এলোমেলো করে লিখেছিলাম, কিন্তু এখন এটা ঠিক আছে। তাহলে আমরা বাক্যের দুটো গুণ অলরেডি পড়ে ফেলেছি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান সবাই একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা বানান কখনোই খ নয়, আকাঙ্ক্ষা বানান হচ্ছে খিও দিয়ে, ঠিক আছে? আর হচ্ছে আসক্তি পড়লাম। এবার আমরা কি পড়বো আমরা একটু দেখি, এবার আমরা পড়বো যোগ্যতা। একটা জিনিস খেয়াল করে, এখানে আমি বললাম গরু আকাশে উড়ে, তার মানে এখানে সব ঠিকঠাক মতো আছে, তুমি বাক্যটার অর্থও বুঝছো, আকাঙ্ক্ষাও আছে, আসক্তিও ঠিকঠাক ভাবে আছে। আবার বললাম গরু মাংস খায়, দুটোই ঠিক আছে, আকাঙ্ক্ষা আসক্তি, তারপরে এটা বাক্য হলো না। কেন হলো না? আকাঙ্ক্ষাও ঠিক আছে, আসক্তিও ঠিক আছে, হ্যাঁ গরু আকাশে উড়ে, এটা বলার পর তোমার আসলে কিছু শুনতে ইচ্ছা করবে না, কারণ তোমার কি আমার একটা মার দিতে ইচ্ছা করবে, কি বলে তো পাগল হয়ে গেছে ম্যাডাম। বিষয়টা হচ্ছে গরু আকাশে উড়ে এবং গরু মাংস খায়, একটা কিছু বলে দিলেই আসলে সেটা কি হবে না, বাক্য হবে না। সেটার একটা যোগ্যতা গুণ থাকতে হবে। বাক্যের যে পদ, যেমন গরু মাংস খায়, এই পদগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে, ঠিক আছে? অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। এখন আমি গরু আকাশে উড়ে এটা না বলে আমি যদি বলতাম পাখি আকাশে উড়ে, তাহলে কি হলো? এটা একটা সার্থক বাক্য হবে, তখন সেটা যোগ্যতাহীন বাক্য হবে না। কিন্তু গরু আকাশে উড়ে যখন বলবো, এটার অর্থগত এবং ভাবগত কোনো মিল নাই, যার কারণে এই বাক্যটা কি হারাবে, তার যোগ্যতা হারাবে, সে কোনো বাক্যে পরিণত হবে না। গরু মাংস খায় না, গরু কি খায়? গরু ঘাস খায়, ভুসি খায়, আরো অনেক কিছু খায়। যাই হোক, তাহলে এই হচ্ছে বাক্যটিতে আকাঙ্ক্ষা আছে, আসক্তিও আছে, কিন্তু বাক্যটি সার্থক বাক্য নয়, কারণ এর মধ্যে কি নাই, এই অর্থগত এবং ভাবগত কোনো মিল নেই। তাহলে কি বলতে হবে? পাখি আকাশে উড়ে অথবা গরু ঘাস খায়, ঠিক আছে? তারপরে আমি যদি বলি বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে, অনেক সময় প্রশ্ন আসবে, একটা বাক্য দিয়ে প্রশ্ন আসবে, এখানে কিসের অভাব আছে, বাক্যের কোন গুণের অভাব আছে, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, তাহলে এখানে অবশ্যই কিসের অভাব আছে, যোগ্যতার অভাব আছে। তাহলে বাক্যের শব্দগুলোর অর্থগত এবং ভাবগত মিলই হচ্ছে যোগ্যতা। এখন আসো, যোগ্যতা আমরা বুঝলাম, কিন্তু বাক্য আসলে কিসের কিসের কারণে যোগ্যতা হারায়? বেশ কিছু কারণে বাক্য তার যোগ্যতা হারায়, আমরা সেটা দেখিনি। এই যে বাক্যের যোগ্যতার ক্ষেত্রে নিচের বিষয়গুলো জড়িত। কোন বিষয়গুলো? প্রথমত গুরুচণ্ডালী দোষ। আমরা যখন ছোটবেলায় লিখতাম, মানে যখন আমাদেরকে প্রশ্ন দেওয়া হতো, উপরে লিখা থাকতো যে সাধু চলিত মিশ্রণ দূষণীয়, রাইট? সেটা হচ্ছে কি হবে, গুরুচণ্ডালী দোষ হবে, বাহুল্য দোষ। আমরা অনেক সময় বলি না, সাপোজ ধরো, ক্যাচ ধরো, হ্যাঁ আচ্ছা, এত সাপোজ বললেই তো হচ্ছে, ক্যাচ বললেই হচ্ছে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে মুখে মুখে যেগুলো বলি, কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো আসবে বা সচরাচর বাংলা বাক্যে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা দেখব। উপমার ভুল প্রয়োগ, রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, বাগধারার শব্দ পরিবর্তন, আমরা এগুলো আলাদা করে পড়বো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের যোগ্যতার সাথে কিছু বিষয় জড়িত আছে, এই বিষয়গুলোর কারণে বাক্য তার যোগ্যতা হারাতে পারে। তাহলে এগুলো আমরা দেখে নিই। প্রথমত আসো গুরুচণ্ডালী দোষ।
প্রথমত আসো, গুরুচণ্ডালী দোষ কি? সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার প্রয়োগ অথবা তৎসম শব্দের সঙ্গে অতৎসম অর্থাৎ দেশি বিদেশি বা তদ্ভব শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষের সৃষ্টি করে। তাহলে আমি কি কি বললাম? সাধুর সাথে যদি তুমি চলিত করো অথবা তৎসমের সাথে তোমার অতৎসম মানে বাকিগুলো, হ্যাঁ, তদ্ভব দেশি বিদেশি, তাহলে এইগুলো যদি হয়, এরকম যদি হয়, এভাবে প্রয়োগ যদি আমরা করি, তাহলে সেটা কখনো কখনো গুরুচণ্ডালী দোষের সৃষ্টি করে। যেমন গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, এই শব্দগুলো যদি আমরা দেখি, যেমন ধরো গরুর গাড়ি, এটা বাংলার সাথে বাংলা, শবদাহ তৎসমের সাথে তৎসম, মরা পোড়া দেশির সাথে দেশি, ওকে, রাইট? তাহলে এখানে কোনো সমস্যা নাই। এখন আমি তোমাকে বললাম গরুর শকট, শকট মানে হচ্ছে গাড়ি, কিন্তু শকট হচ্ছে একটা তৎসম শব্দ, তাহলে গরুর শকট বললে সেটা কি হবে? গুরুচণ্ডালী দোষে আক্রান্ত হবে। আমি শবদাহ না বলে, সব তো চেনো, সব পোড়া বললাম, কি বললাম? সব পোড়া, ওকে, মৃতদেহ, তাহলে সব পোড়া বললাম না, তাহলে তৎসমের সাথে দেশি শব্দ হয়ে যাবে, তাহলে কি হবে? সব দাহ হবে, মরা পোড়া হবে, অথবা আমি যদি বলি মরা দাহ, তাহলেও কি হবে? সেটা ভুল হবে, ভুল হবে, এগুলো সব ভুল হবে। তাহলে আমরা মনে রাখবো কি, এখানে একটা প্রশ্ন থাকতে পারে এভাবে, যেমন তোমার আরো কিছু, যেমন আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন গরুর গাড়ি না, ঘোড়ার গাড়ি না দিয়ে আমরা কি, আমরা যদি ঘোড়ার শকট বলি, সব পোড়া বলি, ঠিক আছে, তাহলে প্রশ্নটা এভাবে থাকতে পারে, নিচের কোন শব্দটি গুরুচণ্ডালী দোষে আক্রান্ত? গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, গরুর শকট, গরুর শকট, তাহলে কোনটা হবে? অবশ্যই এটা হবে। আমরা মনে রাখবো কিভাবে? মরা পোড়া দুটোতেই ডশূন্য র আছে, এভাবে মনে রাখতে পারি। কারো যদি মনে না থাকে, সব দাহ আর গরুর গাড়ি তো অবশ্যই মনে থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, আমরা যদি এভাবে লিখি তাহলে ঠিক আছে, কিন্তু আমরা যদি উল্টাপাল্টা করে দেই তাহলে সেটা গুরুচণ্ডালী দোষে আক্রান্ত হবে। ঠিক তেমনি যেটা আমরা যদি সাধু চলিত একত্র করে আমরা যদি কোনো বাক্য লিখি, যেমন তাকে, তাকে ভাত খাইতে হবে, তাহলে দেখো তো এটি কি হবে? তাকে ভাত খেতে হবে, রাইট? তাহলে সেটা কি হবে? চলিত হবে, ওকে। অথবা সাধু হলে পুরোটা সাধু হবে, তাহাকে ভাত খাইতে হইবে, বুঝতে পেরেছো? তাহলে সেটাই হচ্ছে গুরুচণ্ডালী দোষ। বাহুল্য দোষ, শোনো, সকল, সকল মানে একদম যত ছাত্র আছে সবাই, তাহলে সকল ছাত্রদের বলার আর দরকার নাই, আবার এখানে বহু বচন প্রয়োগ করার দরকার নাই, যেহেতু আমি সকল বলেছি। তাহলে আমি বলবো সকল ছাত্রের ইচ্ছে হলো বিসিএস ক্যাডার হওয়া, বুঝতে পেরেছো? দেশের সব আলেমগণ, তাহলে আমি সব বলেছি, আবার এখানে আলেমগণ বলছি, দরকার নেই। তাহলে দেশের সব আলেম এই ব্যাপারে আমাদের সমর্থন দিয়েছেন, অথবা দেশের আলেমগণ এই ব্যাপারে আমাদের সমর্থন দিয়েছেন, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? তাহলে বিষয়টাতে আমাদের বাহুল্য বর্জন হবে, সরি, তাহলে বিষয়টাতে কি হবে? আমাদের বাহুল্য বর্জন হবে, হ্যাঁ। তাহলে এখানে একসাথে দুইবার বহু বচন ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নাই, বুঝতে পেরেছো? এখন আমরা যদি বলি সব ছাত্রবৃন্দ আজ ক্লাসে উপস্থিত হয়েছে, দরকার নেই, আমি বলবো সব ছাত্র, অথবা সকল ছাত্র, অথবা ছাত্রবৃন্দ আজ ক্লাসে উপস্থিত হয়েছে। আমরা কথাটা বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি করবো না, বাহুল্য দোষ পরিহার করবো। আমরা বাক্য শুদ্ধির যখন ক্লাস করব, এই বিষয়গুলো দেখবা, আরো অনেক উদাহরণ সহ বিস্তারিত পড়বো। আর ভুল প্রয়োগ, উপমা অলংকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং এগুলোর প্রয়োগে কোনো ভুল হলে বাক্য তার ভাবগত যোগ্যতা হারাবে। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। শোনো, তোমাকে আমি একটা বীজ দিলাম, করল্লার বীজ, এখন তুমি কি মসজিদে চলে যাবা, অথবা মন্দিরে চলে যাবা, নাকি খেতে যাবা? কোথায় যাবা? নিশ্চয়ই ওই বীজটা লাগানোর জন্য তুমি মসজিদ মন্দিরে যাবা না, সেটা কোথায় লাগাবা? সেটা তুমি একটা খেতে লাগাবা, তোমার আশপাশে জমিন থাকলে সেখানে লাগাবা, ঠিক আছে? তাহলে বীজ আসলে বপন করতে হয় কোথায়? মন্দিরে, না? আমার হৃদয় ক্ষেত্রে কি হবে? আশার বীজ উক্ত হলো, বুঝতে পেরেছ? শোক সাগরে সে উড়ে বেড়ায়, সাগরে কি কেউ উড়ে বেড়ায়? সাগরে কি হয়? নিমজ্জিত, সাগরে ডুবে থাকে, নিমজ্জিত, বুঝতে পেরেছ? তাহলে শোক সাগরে সে নিমজ্জিত। তাহলে উপমা অলংকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, এগুলো প্রয়োগে কোনো ভুল হলে বাক্য তার ভাবগত যোগ্যতা হারাবে। তবে কবি সাহিত্যিকরা ব্যঞ্জনা সৃষ্টির জন্য নানা রকমের অলংকার ব্যবহার করে,
এবং সেগুলো আমরা আসলে অনেক সময় ভুল ধরতে পারবো না, তবে আমাদের পরীক্ষার জন্য আমরা এগুলো মনে রাখবো ভালোভাবে। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা হচ্ছে, আর তোমরা জানো এটা হচ্ছে ভাষার একটা মূল্যবান সম্পদ। হ্যাঁ, এখানে যে শব্দগুলো দিয়ে বাগধারা তৈরি করা হয়েছে এগুলো আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, যদি চেঞ্জ করি তাহলে সেটা কি হয়ে যাবে, তোমার যোগ্যতা হারাবে। যেমন আমি এখানে বললাম অরণ্যে রোদন। অরণ্যে রোদন, অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন, রাইট? অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন। এখন আমি অরণ্য মানে বনে, রোদন মানে কান্না মানে ক্রন্দন। এখন আমি অরণ্যে রোদন না বলে বললাম বনে ক্রন্দন, এটা ভুল হবে। তাহলে এই কাজটা আমরা করতে পারবো না। ঠিক তেমনি রম্ভা মানে কি জানো? রম্ভা মানে হচ্ছে কলা। রম্ভা মানে হচ্ছে কি? কলা। অষ্টরম্ভা, অষ্টরম্ভা মানে হচ্ছে ফাঁকি। অষ্টরম্ভা মানে হচ্ছে কি? ফাঁকি, শূন্য। এখন আমি অষ্টরম্ভা না বলে আমি বললাম আটটি কলা, হবে না। তোমার বাগধারার ক্ষেত্রে যেই শব্দটা আছে সেই শব্দটা দিয়েই হচ্ছে তোমাকে বলতে হবে, নইলে সেটা যোগ্যতা হারাবে। বাগধারার শব্দ পরিবর্তন আমরা করতে পারবো না। দুর্বোধ্যতা একটু আগে বলেছিলাম। আমি যদি এখন চাইনিজ ভাষায় ক্লাস শুরু করি, তোমরা সাথে সাথে সবাই চলে যাবে, কারণ ক্লাসের আমি যত শুদ্ধ একদম ভালো অ্যাকসেন্টে বলি না কেন কোনো লাভ হবে না, কারণ আমার যে মানে কথা কেন বলছি তুমি সেটা বুঝার জন্য বলছি। তাহলে মূল বিষয়টা হচ্ছে আমার কথাটা তুমি বুঝতে হবে। এখন এই যে দুর্বোধ্যতা পরিহার করতে হবে। যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, হাজব্যান্ড আসছে বাসায়, মেয়েটা বলতেছে, মেয়েটা তো বুঝছে এতক্ষণ আসলে কোথায় ছিল, অফিস ছুটি হয়ে গেছে সেই 4টায় বা 5টায়, আসছে রাতের কয়টাই 12টা 1টায় 12 পরে। তো বলছে যে তুমি আমার সাথে প্রপঞ্চ করছো। এখন হাজব্যান্ড খুশি হয়ে গেছে, ভাবছে ভালো কিছু বলছো। কিন্তু এটা না বলে সে যদি বলতো যে তুমি আমার সাথে ছলনা করেছো, চাতুরি করেছো, হ্যাঁ আমাকে প্রতারণা করেছো, তখন সে আসলে ভালো করে বুঝতে পারতো। এখন তো সে আরো খুশি হয়ে যাবে যে আমি আসলে ভালো কিছু করছি মনে হয়। তো এই যে এই দুর্বোধ্যতা পরিহার করতে হবে। অপ্রচলিত কিংবা দুর্বোধ্য শব্দ কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, তাহলে বাক্য তার যোগ্যতা গুণ হারাবে। কারণ তোমার যে শ্রোতা সে তো আসলে বুঝতে হবে। রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটা সবাই একটু মনোযোগ। বিষয়টা হচ্ছে ঠিক বাগধারার ক্ষেত্রে আমরা বাগধারা কি বলেছি, শব্দ পরিবর্তন করা যাবে না। ঠিক কিছু শব্দ আছে যেগুলোর উৎপত্তিগত অর্থ একরকম, ব্যবহারিক অর্থ আরেক রকম, বিশেষ করে যেগুলো রূঢ়ি শব্দ, রাইট? যেমন গবেষণা শব্দটা কোত্থেকে আসছে? গোযোগেষণা মানে গরু খোঁজা। এখন তুমি এটা পড়ছো, ক্লাসে এসে পড়ছো যে গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। এখন তুমি বলছো না আমি এটা রিসার্চ বা অনেক বেশি পর্যবেক্ষণ পর্যালোচনা অর্থে ব্যবহার করব না, আমি এটা গরু খোঁজা উপলক্ষে ব্যবহার করব। হ্যাঁ, তোমার কোরবানি গরু হারিয়ে গেছে, তুমি তোমার ভাইকে বলতেছো যা গবেষণা করে আই, মানে গোযোগেষণা গরু খুঁজে আই, হবে না। এটা ওই গবেষণা মানে যেটা রিসার্চ ওই অর্থেই ব্যবহার করতে হবে। কোনো কোনো বইতে এই ব্যাখ্যাটা মেবি অভিযাত্রীতে মনে হয় আমি দেখছিলাম, ব্যাখ্যাটা ঠিকভাবে দেয়া নাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওই রূঢ়ি শব্দগুলো বর্তমানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেই অর্থেই তোমাকে ব্যবহার করতে হবে। তুমি যদি চিন্তা করো না আমি উৎপত্তি অনুসারে ব্যবহার করব, হবে না। কেন? ধরো হস্ত, হস্তর সাথে ইন যুক্ত হয়ে কি হলো? হস্তি, রাইট? হস্তি। তো হস্তি মানে কি? হস্তি মানে হচ্ছে হাতি। হস্তি মানে হাতি, রাইট? একটা প্রাণীর নাম। হস্তি মানে হাতি, একটা প্রাণীর নাম। এখন হস্তি শব্দটা আসছে হস্ত থেকে, মানে কি যার হাত আছে, যার হাত আছে। এখন তুমি যেহেতু তোমার যেহেতু 2টা হাত আছে, একটাও না, তুমি নিজের যদি হস্তি বললো হবে? অথবা তুমি তোমার গার্লফ্রেন্ড কাছে মেসেজ দিলে এই হস্তি কেমন আছিস, ও তোমার দিবে ব্লক করে বলবে আমার মোটা বলছে, বডি শেমিং করছে, রাইট? তাহলে হস্তি শব্দটা হাতি অর্থে ব্যবহার করতে হবে, যার হাত আছে সেই অর্থে ব্যবহার করলে হবে না। এইটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, মানে যেটা যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেই অর্থেই সেটা ব্যবহার করতে হবে। তুমি পণ্ডিতি করে এটার তোমার উৎসমূলক মানে এটার উৎস কোত্থেকে আসছে বা ব্যুৎপত্তি কোত্থেকে হয়েছে ওইটা চিন্তা করার আমাদের দরকার নেই। যেমন বাঁশি, বাঁশি শব্দটা আসছে কোত্থেকে, মানে যেটা বাঁশ দিয়ে তৈরি। এখন বাঁশ দিয়ে তো অনেক কিছু তৈরি হয়। হ্যাঁ, এখন অনেক ল্যাম্প আছে আমরা ইউজ করি, বাঁশ দিয়ে তৈরি হয়, কিন্তু বাঁশি তো আসলে সেটা না, বাঁশি হচ্ছে একটা বাদ্যযন্ত্র, রাইট? তো বাদ্যযন্ত্র হিসেবে তোমার বাঁশি ব্যবহার করতে হবে। প্রবীণ, যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজান। এখন তো একটা ছোট মেয়েও পারতে পারে যে সে হচ্ছে তোমার প্রকৃষ্ট রূপে কি বীণা বাজাইতে পারে, রাইট? তুমি কি তাকে প্রবীণ বলবা? না, প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ ব্যক্তি। এইটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা, হস্তি বাধিত। হ্যাঁ, এটার উদাহরণ অলরেডি দিলাম। হস্তি আবার বাধিত। বাধিত মানে কি? বাধিত মানে যেটা বাধা প্রাপ্ত। এখন আমরা অনেক সময় বলি যে বিশেষ করে তোমার অ্যাপ্লিকেশনে বলি যে আপনি যদি আমার এই কাজটা করে দেন আমরা কি থাকবো, আমি বাধিত থাকবো। বিষয়টা হচ্ছে বাধিত মানে
কৃতজ্ঞ অর্থে ব্যবহার করা হয়, কৃতজ্ঞ অর্থে বাধিততা ব্যবহার করে, তাহলে তুমি সেই অর্থেই কৃতজ্ঞ অর্থেই বলতে হবে। মানে তুমি আমাকে বাধাপ্রাপ্ত, আমাকে বেঁধে রাখেন, ওইভাবে বললে হবে না, এটাই। আচ্ছা, চলে আসছি আমরা তাহলে কি কি পড়লাম। আমরা অলরেডি বাক্য কাকে বলে সেটা পড়েছি। তারপর হচ্ছে আমরা পড়লাম বাক্যের কয়টা অংশ থাকে, দুটো অংশ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পড়লাম কি বাক্যের গুণ, কয়টা গুণ বাক্যের, তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা কি কি কারণে হারাই সেটা আমরা পড়লাম, খুব সহজ কিছু কারণে হারাই। হ্যাঁ, যেমন তোমার কি বলে রীতিসিদ্ধ অর্থবাচকতা, এখন যেটা বললাম, বাহুল্য, দুর্বোধ্যতা, উপমা অলঙ্কারের সঠিক প্রয়োগ, বাগধারা শব্দ পরিবর্তন, গুরুচণ্ডালী, তারপর যথার্থ শব্দ প্রয়োগ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা পড়লাম যেটা হচ্ছে যোগ্যতার সাথে সম্পর্কিত, রাইট? তাহলে এগুলো হচ্ছে বাক্য সম্পর্কিত প্রথম অংশের পড়ালেখা। দ্বিতীয় অংশে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাক্য কত প্রকার। আমরা বলেছি আজকে বাক্য প্রকরণ পড়বো, মানে বাক্যের প্রকারভেদ সম্পর্কে আমরা পড়বো। এখন বাক্য প্রকারভেদ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখছি বাক্য গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, যেটা তোমরা ইংলিশে পড়েছো, সিম্পল, কমপ্লেক্স, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? তাহলে এইগুলো আমরা একটু ভালো করে পড়বো। নেক্সট, আচ্ছা, জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা হয়ে থাকে, কমপ্লেক্স সেন্টেন্স যেটা। তবে আমরা সেদিকে যাব না, আপাতত সরল, জটিল, যৌগিক এতটুকুতেই থাকি। জাস্ট একটু মনে রাখো, সরল বাক্যকে আমরা সাধারণ বাক্য বলতে পারি, জটিল বাক্যকে মিশ্র বাক্য বলতে পারি, আর যৌগিক বাক্যকে আমরা কি বলতে পারি, সংযুক্ত বাক্য বলতে পারি। এরপর আসো অর্থানুসারে শ্রেণী বিভাগ। এখানে 7 প্রকার: বর্ণনাত্মক, নির্দেশাত্মক বা বিবৃতিমূলক, এগুলো আমরা পরে পড়বো বিস্তারিত। প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, আচ্ছা ইহা না, এটা ইচ্ছা, ইচ্ছা বা প্রার্থনা সূচক, কার্যকারণাত্মক, তারপর হচ্ছে তোমার সংশয় সূচক বা সন্দেহদ্যোতক, আর হচ্ছে আবেগ সূচক। এগুলো একসাথে মনে থাকবে না, পরে আমরা যখন পড়বো তখন মনে থাকবে, আমরা বিস্তারিত পড়বো। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি গঠন অনুসারে বাক্যের যে শ্রেণী বিভাগ সেখানে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, ধরো একটা বাক্য দেওয়া থাকবে, জিজ্ঞেস করবে এই বাক্যটা কি বাক্য, সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য, এভাবে আসবে। অথবা নিচের কোনটি যৌগিক বাক্য, তাহলে 4টা বাক্য থাকবে, জিজ্ঞেস করবে নিচের কোনটি জটিল বাক্য বা যৌগিক বাক্য বা সরল বাক্য। এখন এই যে সরল বাক্য কিংবা জটিল বাক্য কিংবা যৌগিক বাক্য চেনার সবচেয়ে সহজ উপায়টা কি? সবচেয়ে সহজ উপায় যদি আমরা দেখি, যদি কোনো সংজ্ঞা আমরা না পড়ে থাকি আপাতত, শুধু যদি একটা টেকনিক অবলম্বন করি চেনার জন্য, মানে সহজে চেনার জন্য, তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এখন তোমাদের মনে হতে পারে সমাপিকা ক্রিয়া কি, তোমরা যেহেতু গত ক্লাসে পদের ক্লাসটা করেছি এবং আমরা ক্রিয়া সম্পর্কে পড়েছিলাম, তাহলে সমাপিকা ক্রিয়া অনেকে জানার কথা। তারপরে বলে দিই, সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার মাধ্যমে তোমার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। যেমন আমি পড়াশোনা করেছি, তাহলে এটা কি, করেছি দিয়ে শেষ, রাইট? আবার তুমি বললা আমি পরে কি, আমি পরে ঘুমিয়ে পড়বো, রাইট? তাহলে দেখা যাচ্ছে তোমার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। তাহলে এই যে আমি পরে, এই পরেটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া, রাইট? এখন সরল বাক্যে কি থাকবে, সরল বাক্যে কিন্তু একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। তবে তুমি যেটা দেখতে হবে, যে বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে যে বাক্য যত লম্বা হবে হোক, যা হবে হোক, যাই হবে হোক, সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে, একটা থাকবে। জটিল বাক্যে 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যে 2টা সমাপিকা ক্রিয়া থাকবে। এখন তাহলে পার্থক্যটা কি, জটিল বাক্য এবং যৌগিক বাক্য আমরা কিভাবে চিনবো? দুটোতেই হচ্ছে কি থাকবে, 2টো সমাপিকা ক্রিয়া থাকবে, জটিল বাক্যেও যৌগিক বাক্য, কিন্তু পার্থক্য অবশ্য আছে, না হলে একটা জটিল আর একটা যৌগিক হতো না। তাহলে আমরা জটিল বাক্যটা আমরা যদি প্রথমে দেখি, সেটা কি, আমরা সহজে বলতে পারি 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে, কিন্তু তারা পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল থাকবে। একজন আরেকজনের উপর কি করবে, অবশ্যই নির্ভর করবে। বুঝতে পেরেছো বিষয়টা? 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, আমরা বের করব, আমরা যে কোনো একটা বাক্য ধরে, আমরা বেশ কয়েকটা বাক্য ধরে ধরে দেখবা সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্য করব, 2টা সমাপিকা ক্রিয়া আবার নির্ভরশীল করে দিব। এরপর হচ্ছে যৌগিক বাক্য, সেখানে 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু বাক্যগুলো কি থাকবে, স্বাধীন থাকবে, কেউ কারো উপর ডিপেন্ড করবে না। তাহলে মূল পার্থক্য হচ্ছে সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে,
জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু তারা একটা আরেকটার উপর নির্ভরশীল থাকবে। আর যৌগিক বাক্যে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু সেই দুটো সমাপিকা ক্রিয়া কি থাকবে? স্বাধীন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, উদাহরণের মাধ্যমে সেটা আমরা কি করব? ক্লিয়ার করব। প্রথমে আসি সরল বাক্য। তাহলে দেখো তো, যে বাক্যে একটি মাত্র কর্তা, তাহলে উদ্দেশ্য কয়টা? একটা থাকবে, এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। ওই যে বিধেয়, তোমরা তো উদ্দেশ্য বিধেয় এখন চেনো, কিন্তু মনে রাখবা কেমন এতে? মনে রাখবা হচ্ছে সমাপিকা ক্রিয়া দিয়ে, তাহলে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। আর সরল বাক্য মানেই একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এটা তো অলরেডি বলেছি, কিন্তু এটার মধ্যে এই সমাপিকার অধীনে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। তাহলে আমি যদি বলি আমি রিলস দেখতে দেখতে হাসতে হাসতে ঘুমিয়ে পড়লাম। দেখো তো এটা কোন ধরনের বাক্য? আমরা কি বলেছিলাম? সরল বাক্যে কি থাকবে? একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, রাইট? আমরা যদি এই বাক্যটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি রিলস দেখতে দেখতে, তাহলে এখানে আমি কি পেলাম? অসমাপিকা ক্রিয়া পেলাম। হাসতে হাসতে, দেখতে দেখতে আবার কি? হাসতে হাসতে, তাহলে এটাও কি? এটাও অসমাপিকা। ঘুমিয়ে পড়লাম। এই তোমাদের এই বিষয়টাই দেখতে হবে যে এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? অসমাপিকা ক্রিয়া 100টা থাক, সমস্যা নেই, কিন্তু সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া হচ্ছে একটা। এখন অনেক সময় আমি যে বলেছিলাম সাপেক্ষ বা নির্ভরশীল থাকবে, অনেক সময় কিছু বাক্যের অন্তর্নিহিত অর্থ এরকম থাকতে পারে যে সমাপিকা ক্রিয়া একটা থাকবে, কিন্তু অনেক সময় মনে হয় যে এরা তো সাপেক্ষ বা নির্ভরশীল। বিষয়টা ওইটা না, সেটা হচ্ছে ক্রিয়াটা সাপেক্ষ বা নির্ভরশীল কিনা সেটা দেখবা। যেমন দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? বলো। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে ময়ূর কি করে? নৃত্য করে, রাইট? নৃত্য করে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে আমরা বললাম যে তোমাকে সরল অথবা জটিল অথবা তোমার যৌগিক কিভাবে আমরা চিনবো অথবা কিভাবে আমরা পরিবর্তন করব, এখন যদি আমরা যেভাবে বলেছিলাম সেভাবে আমরা একটু দেখি। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, ওকে? তাহলে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, আমি এটা বুঝে গেলাম, এটা হচ্ছে একটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স, ওকে? এখন আসো আমাদের কথা অনুসারে আমরা এটাকে কি করব? আমরা এটাকে জটিল বাক্যে পরিণত করব। এখন জটিল বাক্যে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে? আমি বলেছিলাম আমাদের দুইটা সমাপিকা ক্রিয়া লাগবে। প্রথমত আমরা দুইটা সমাপিকা ক্রিয়া তৈরি করি। মেঘ গর্জন করে, মেঘ গর্জন করে, দেখো তো হলো কিনা? হলো। মেঘ গর্জন করে, শেষ। একটা সমাপিকা ক্রিয়া, রাইট? এটার পর আর আমরা কিছু শোনার আগ্রহ আমাদের নাই। তারপর লিখলাম ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে, ওকে? তাহলে কি হলো? দুইটা সমাপিকা ক্রিয়া করে। আচ্ছা, কিন্তু আমরা কি বলেছিলাম? দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু তারা সাপেক্ষ বা নির্ভরশীল থাকবে। এই যে আমি বললাম মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে, তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই কি থাকতে হবে? তারা সাপেক্ষ বা নির্ভরশীল থাকবে। তাহলে আমি যদি বলি যেই মেঘ গর্জন করে সেই ময়ূর নৃত্য করে, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। তাহলে দেখো তো, আমি যখন বলবো যেই মেঘ গর্জন করে, এটা বলার সাথে সাথে দেখো তো আমি আর কি পাবো না? এটা সাথে সাথে কি হয়ে গেল? একটু তোমার নির্ভরশীল হয়ে গেল, রাইট? যেই মেঘ গর্জন করে, তাহলে এখানে আমি আর বলতে পারছি না এটা কি? এটা একটা স্বাধীন, বলতে পারছি না, রাইট? আচ্ছা, তাহলে আমাদের সূত্র অনুসারে কি হলো? এটা একটা জটিল বাক্য। আমরা কি পেলাম? যে মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে, আমরা দুটো সমাপিকা ক্রিয়া কাচ্ছি, কিন্তু তারা কি? তারা সাপেক্ষ বা নির্ভরশীল, ওকে? এখন আমরা বলেছিলাম যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যে কি হবে? আমরা বলেছিলাম কি তোমার, তারা দুটো সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু তারা কি হবে? তারা হচ্ছে স্বাধীন থাকবে, কারো উপর কেউ ডিপেন্ড করবে না। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, তাহলে দেখো তো কি হলো? কেউ কারো উপরে
নির্ভর করছে না। বুঝতে পেরেছো? এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমি বেতন পেলে নতুন মোবাইল কিনবো। আমি বেতন পেলে নতুন মোবাইল কিনবো। আচ্ছা, এখন তাহলে এটা কি বাক্য? প্রথমে দেখেই আমরা কিভাবে চিনবো? প্রথমেই বলে দিয়েছিলাম আমরা এটা চেনার সবচেয়ে বড় উপায় কি? কয়টা সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমাপিকা ক্রিয়া, যার কারণে এটা একটা কি বাক্য? এটা একটা সরল বাক্য, যেহেতু একটা মাত্র সমাপিকা ক্রিয়া। আর যত অসমাপিকা ক্রিয়া থাকবে থাক, কোনো সমস্যা নাই। এখন অনেকের মনে হচ্ছে এটা তো সাপেক্ষ, নির্ভরশীল, যে মোবাইল কিনবো কখন কিনবো? বেতন পেলে। না, এইটা হচ্ছে আমাদের অর্থটা সেরকম যে আমি বেতন পেলে মোবাইল কিনবো। হ্যাঁ, বেতন পাওয়ার উপর নির্ভর করতেছে মোবাইল কেনাটা, কিন্তু দেখো মানে বাক্যটা কিন্তু ওইরকম না। এই যে আমাদের যে তোমার যে সমাপিকা ক্রিয়া, সেটা কিন্তু ওই বাক্যের উপর কি করছে না, সাপেক্ষ বা নির্ভরশীল নয়। এখানে দুটা সমাপিকা ক্রিয়া নাই। আমাদের জটিল বাক্য অনুসারে কি হবে? দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমি কি বলবো? আমি বেতন পাবো, আমি এটাকে দুইটা সমাপিকা ক্রিয়া করলাম। দেখো, আমি বেতন পাবো, একটা সমাপিকা ক্রিয়া। নতুন মোবাইল কিনবো, নতুন মোবাইল কিনবো। ওকে, তাহলে দেখো তো, তাহলে কি যখন আমি বেতন পাবো তখন নতুন মোবাইল কিনবো। তাহলে কি হবে? যখন তখন। তাহলে কি হলো? সাপেক্ষ বা নির্ভরশীল। আমি বেতন পাবো, তারপর নতুন মোবাইল কিনবো, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল যৌগিক বাক্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু বিস্তারিততে চলে যাই। যেমন সরল বাক্য। এবং সরল বাক্য চেনার উপায় কি? সরল বাক্য চেনার উপায় হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, তারপরও অনেকের কাছে যদি এরপরও কঠিন লাগে, কিছু বিষয় খেয়াল করতে পারো। সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি তুমি দেখো, বলে, চলে, করে, হেসে, খেলে, এগুলো আসলে কেন বলো তো? কারণ এগুলো হচ্ছে সবগুলো অসমাপিকা ক্রিয়া। এগুলো সমাপিকা ক্রিয়া না। যদি এরকম অসমাপিকা ক্রিয়া দেখো, এ যুক্ত থাকে, বলে, চলে, খেলে, অথবা ধরো করলে, বললে, চললে, এলে, অথবা ধরো হলেও, করলেও, বললেও, কারণ কি? কারণ এগুলো একটাও সমাপিকা ক্রিয়া নয়। কারণ এগুলো যেহেতু অসমাপিকা ক্রিয়া, তাহলে লাস্টে কয়টা সমাপিকা ক্রিয়া আছে? এই যে একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, একটা সমাপিকা। পরীক্ষা ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, একটা সমাপিকা। তুমি এলে, আমি যাব, একটা সমাপিকা ক্রিয়া। লোকটি ধনী হলেও অসুখী। আচ্ছা, এখন অনেকের মনে হতে পারে এখানে সমাপিকা ক্রিয়াটা কোথায়? শোনো, কিছু কিছু ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া মানে ক্রিয়া উজ্জ থাকতে পারে। আমি এটা তোমাদের বলেছিলাম যে উজ্জ আর অনুজ্জ গত ক্লাসে দেখবো। যেমন তিনি আমার ভাই, তিনি আমার ভাই। তাহলে এটা কি বাক্য বলো? তিনি আমার ভাই, এটা কি বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক, কি হবে? এখন অনেকে মনে হতে পারে এখানে সমাপিকা ক্রিয়া কোথায়? এখানে সমাপিকা ক্রিয়া, এখানে ক্রিয়া অবশ্যই আছে, সেটা অনুজ্জ আছে। কিরকম? তিনি আমার ভাই হন, তিনি আমার ভাই হন। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া একটা। ওকে, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি। এই যে পাকলেও, হ্যাঁ, হাসতে হাসতে, দেখা, আমার দেখা, তাহলে আমার দেখা কি? আমার দেখা শেষ হয়েছে, এটা হচ্ছে সমাপিকা। তোমার বলা ভালো হয়েছে, এটা হচ্ছে সমাপিকা। কথা বলার মতো একজন মানুষ পেলাম না, এটা হচ্ছে সমাপিকা। ছবিটি দেখানো উচিত ছিল, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্যের মতো সহজ, সরল আর কিছু নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মানব ছিলেন। সরল বাক্য। শিক্ষক আমাদের উপদেশ দিয়ে বিদায় দিলেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত কি? ওই যে হন, অনুজ্জ। তার মানে সরল বাক্য একটাই। রাকিব খুব ভালো ছাত্র কি? হয়। হ্যাঁ, সরল বাক্য। বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সরল বাক্যের সবচেয়ে মানে সহজ উদাহরণ। তাহলে আমাকে বলো তো, এই বাক্যটা কি হবে? এটা কি সরল, জটিল, যৌগিক? কি হতে পারে? ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না। ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না। কি হবে এটা? এটা মাত্র সমাপিকা ক্রিয়া। ঘাটাঘাটি করলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু এটা কোনো একটা বইতে, আমার ঠিক মনে নেই, মেবি 9-10 এর বইতে মনে হয় এটা হচ্ছে জটিল দেয়া আছে। না, এটা জটিল হবে না। একটা মাত্র সমাপিকা ক্রিয়া, অবশ্যই এটা কি হবে? অবশ্যই এটা হচ্ছে সরল বাক্য। ওকে, এখন চলে আসছি জটিল বাক্য। জটিল বাক্য তাহলে আমরা একটু দেখি।
যে বাক্যে একটি প্রধান বাক্যের এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। আমরা কিন্তু এটা সহজে চেনার মানে উপায় কি বলে দিয়েছিলাম, জটিল বাক্যে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, তবে দুটোই সাপেক্ষ বা কি হবে, সাপেক্ষ বা নির্ভরশীল হবে, সাপেক্ষ বা নির্ভরশীল হবে। ওই কথাটাই এখানে বলা হয়েছে, যে বাক্যে একটি প্রধান বাক্যের এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য পরস্পর কি থাকবে, ওই যে সাপেক্ষভাবে বা নির্ভরশীল ভাবে ব্যবহৃত হবে, সেটাকে হচ্ছে মিশ্র বা জটিল বাক্য বলে। আচ্ছা, এখানে একটু দেখো, তাহলে এখানে আমরা আগে দেখবো যে কোনটা হচ্ছে তোমার অপ্রধান বাক্য বা কোনটা হচ্ছে প্রধান বাক্য। যেমন, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, অথবা আরেকটা যদি বাক্য আমরা দেখি, যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়। এখন এখানে এই জটিল বাক্যটা প্রধান খণ্ড বাক্যটা কোনটা? প্রধান খণ্ড বাক্য হচ্ছে সে সুখী হয় অথবা আমরা প্রস্থান করলাম। এই বিষয়টা সহজে বের করার জন্য একটা কাজ করবা, সেটা হচ্ছে এই জটিল বাক্যটাকে, কোনটা প্রধান খণ্ড বাক্য যদি এরকম বের করতে চাও, সেটা যেটা করবা, জটিল বাক্যটাকে একটা সরল বাক্যে পরিণত করবা। সরল বাক্যে পরিণত করার পর, এটা জাস্ট একটা টেকনিক, আর কিছু না। সরল বাক্যে পরিণত করার পর যে ক্রিয়াটা হচ্ছে অক্ষত থাকবে, সেই ক্রিয়াটাই হচ্ছে মানে জটিল বাক্যে যে অংশ ছিল সেই অংশটাই হচ্ছে প্রধান অংশ। কিভাবে আমি একটু বলি। যেমন, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, অথবা আমরা আরেকটা দেখলাম, যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়। তাহলে দেখো তো, আমরা যদি এটাকে সরল বাক্যে পরিণত করি তাহলে কি হবে, পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, অথবা তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম, যাই হোক পরিশ্রমী ব্যক্তি কি হয়, সুখী হয়। খেয়াল করো এখানে আমি কি বলেছি, তাহলে এখানে কোন ক্রিয়াটা অক্ষত আছে, এখানে এই সুখী হয় ক্রিয়াটা অক্ষত আছে। তাহলে তুমি সহজেই চিনে নিতে পারো যে এখানে বাক্যের প্রধান খণ্ডবাক্য কি হবে, এই জটিল বাক্যের প্রধান খণ্ডবাক্য হচ্ছে সে সুখী হয়। বুঝতে পেরেছ? এখন আসো, তাহলে আমরা জটিল বাক্যকে, আমরা যদি সরল বাক্য আগের মতো আমরা যে বিষয়টা বলেছিলাম, এখানে কি পাবো দেখো, এখানে বলেছে দুইটা সমাপিকা ক্রিয়া পাবো, কিন্তু তারা কি থাকবে, তারা একে অপরের উপর সাপেক্ষ নির্ভরশীল হবে। ওই যে সূত্রটা, এটা হয় কিনা, মিলে কিনা, আমরা উদাহরণগুলো দিয়ে একটু দেখব। তার দর্শন পেলাম, দেখো তো সমাপিকা ক্রিয়া আছে কিনা, এই যে তার দর্শন পেলাম, ওকে, আমরা প্রস্থান করলাম, তাহলে কয়টা, দুইটা সমাপিকা ক্রিয়া। কিন্তু সমাপিকা ক্রিয়া ঠিক আছে, কিন্তু তারা কি, তারা এই যে যেই সেই, তাহলে কি হবে, তোমার সব সময় তোমার কিছু সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক দ্বারা কি হয়ে যাবে, সাপেক্ষ বা নির্ভরশীল হবে। কিরকম, যে সে, যা তা, যিনি তিনি, যত তত, যখন তখন, যথাতথা, রাইট? তাহলে দেখো তো, তবে খেয়াল করতে হবে, তুমি যখন বাক্যটা রূপান্তর করবে জাস্ট খেয়াল করতে হবে যে অর্থটা ঠিক আছে কি না। হ্যাঁ, তাহলে দেখো, তার দর্শন পেলাম, তাহলে এটা যদি আমরা সরল বাক্য দেখি তাহলে কি হবে, তার দর্শন মানে তাকে দেখে আর কি, তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম বা চলে গেলাম। হ্যাঁ, প্রস্থান করলাম, প্রস্থান করলাম। ওকে, দেখো তো, তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম। আমাদের সূত্রানুসারে এটা দেখো তো সরল বাক্য হয় কিনা, আমাদের সূত্রানুসারে এটা সরল বাক্য হয় কিনা, হয়। আমরা প্রস্থান করলাম মানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া। এখন এটাকে যদি আমি জটিল বাক্যে পরিণত করি তাহলে কি হবে, তার দর্শন পেলাম, আমরা প্রস্থান করলাম, দুইটা সমাপিকা তৈরি করলাম। এখন কি করব, তাদেরকে সাপেক্ষ বা নির্ভরশীল করে দিব। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। আর যদি যৌগিকে পরিণত করতে চাই, কি বলেছিলাম, দুইটা সমাপিকা থাকবে, তবে কি থাকবে, তারা স্বাধীন থাকবে। তার দর্শন পেলাম, ওকে, শেষ, এবং আমরা প্রস্থান করলাম, অথবা তাই আমরা প্রস্থান করলাম। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসো কিছু উদাহরণ দেখি। কিছু সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক, যেগুলোর কথা একটু আগে বললাম, যে সে, যারা তারা, যা তা, যারা তারা, যিনি তিনি, যেই সেই, যদি তবে, যদি তাহলে, যদিও তবু, যারা তারা, অলরেডি অনেক বলেছি, যেমন তেমন, হ্যাঁ, যেই না অমনি, যেহেতু সেহেতু, যদি এরকম থাকে খুব সহজে বুঝে নিবে সেটা হচ্ছে কি জটিল বাক্য। কেন, ওই যে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক আছে, মানে হচ্ছে কি, তোমার যেই সমাপিকা ক্রিয়াগুলো সেগুলো একটার উপর আরেকটা কি অবশ্যই নির্ভরশীল।
তাহলে দেখো তো, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। তাহলে দেখো আমরা এখানে দুইটা সমাপিকা পাচ্ছি কিনা। ছেলেটি এখানে এসেছিল একটা, আমার ভাই, সে আমার ভাই, দুইটা সমাপিকা ক্রিয়া। ভাই হয় আর কি, হয় বা হন, তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো তো নির্ভরশীল করে দেওয়া হয়েছে কিনা, যে সে, যে ছেলেটি এখানে এসেছিল, তাহলে কি করে দেওয়া হয়েছে, সাপেক্ষ বা নির্ভরশীল করে দেওয়া হয়েছে। দেখো, বৃষ্টিতে ভিজেছ, একটা সমাপিকা, সর্দি তোমার হবেই, দুইটা সমাপিকা। কিন্তু কি করা হলো, যেহেতু সেহেতু দিয়ে নির্ভরশীল করে দেওয়া হলো। আমরা আরো যখন উদাহরণ প্র্যাকটিস করব তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তাহলে দেখো, বৃষ্টি নামলো, আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তাহলে কি দিয়ে আমরা সাপেক্ষ নির্ভরশীল, যখন তখন। বুঝতে পেরেছ? নেক্সট, তাহলে জটিল বাক্য আরো কিছু দেখো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে দেখো তো, তোর ডাক শুনে কেউ আসে না, ওকে, একলা চলো, কি করে হলো, যদি তবে, একটার উপর একটা ডিপেন্ড করে, নির্ভরশীল। যে তোর মঙ্গল চাই সেই তোমার বন্ধু, যে তোমার মঙ্গল চাই সেই তোমার বন্ধু। তাহলে তোমার মঙ্গল চাই, শেষ। অথবা সে তোমার মঙ্গল চাই, হ্যাঁ, সে তোমার বন্ধু, কিন্তু কি করে দেওয়া হলো, সাপেক্ষ বা নির্ভরশীল। তাহলে তোমরা সহজেই জটিল বাক্য বুঝতে পারবা আশা করি। দুটা সমাপিকা আছে কিনা দেখবা, এবং তারা একে অপরের উপর নির্ভরশীল কিনা সেটা দেখবে। যৌগিক বাক্য, তাহলে যৌগিক বাক্য কি বলেছিলাম, দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু কি থাকবে, স্বাধীন থাকবে, নির্ভরশীল থাকবে না। তাহলে দুই বা দুইয়ের অধিক সরল বা জটিল বাক্য, তাহলে দুইটাও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে, ঠিক আছে। সরল বা জটিল বাক্য যখন একত্র হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্য আমরা যদি দেখি, আমরা কি বলেছিলাম, অবশ্যই দুটা সমাপিকা ক্রিয়া থাকবে। দেখো, কোথাও শান্তি পাইনি, শেষ, কারো উপর কি নাই, সে ডিপেন্ড করতেছে না। যেহেতু কোথাও শান্তি পাইনি এরকম কিছু বলা হচ্ছে না, বলা হচ্ছে কি, কোথাও শান্তি পাইনি তাই তোমার কাছে এসেছি। এখন আমরা যদি এটাকে সরল বাক্যে পরিণত করি কি হবে, কোথাও শান্তি না পেয়ে তোমার কাছে এসেছি। খুবই দুঃখজনক কি জানো, সেও শান্তি দিবে না, তোমার কাছে এসেছি, এইটাই হচ্ছে একটা দুঃখের বিষয়। দাও তো, যেটা বললাম, এই যে তোমার কাছে এসেছি, একটা সমাপিকা, কোথাও শান্তি না পেয়ে অসমাপিকা, সো একটা যেহেতু সমাপিকা, এটা কি, এটা হচ্ছে সরল বাক্য। এখন আমরা যৌগিক করি, জটিল করি, কোথাও শান্তি না পেয়ে তোমার কাছে এসেছি। এখন আমরা এটা কি করব, জটিল করব, ওই আমাদের সূত্র অনুসারে। দেখো, কোথাও শান্তি না পেয়ে, এখন আমি লিখবো কোথাও শান্তি পাইনি, কোথাও শান্তি পাইনি। দেখো তো একটা সমাপিকা ক্রিয়া হলো কিনা, হলো। তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, কেন, ওই যে দুই দণ্ড শান্তি দিবে ভাবছি, দিয়ে দিছে চার দণ্ড অশান্তি। দেখো, কোথাও শান্তি পাইনি, তোমার কাছে এসেছি, দুইটা সমাপিকা। এবার সাপেক্ষ বা নির্ভরশীল করে দিব কিভাবে, যেহেতু কোথাও শান্তি পাইনি সেহেতু তোমার কাছে এসেছি। বুঝতে পেরেছ? তাহলে সহজ কিনা বলো। তাহলে যৌগিক বাক্য, যৌগিক বাক্যে ব্যবহৃত যোজক ও, এবং, আর, কিন্তু, হ্যাঁ, যেমন আমি বললাম যে আমি কলেজে যাব এবং মাঠে খেলবো, তাহলে এবং, আর, আমাদের সমাজ আর তাদের সমাজ এক নয়, তাহলে কি হলো, এখানে আমরা কিছু তোমার যোজক দ্বারা, এই যে যৌগিক বাক্যের যে বাক্যগুলো, যৌগিক বাক্যের যে বাক্যগুলো, এই যে দুইয়ের অধিক সরল বা জটিল বাক্য, এগুলো কি, এগুলো যোজক দ্বারা কি হবে, সংযুক্ত থাকবে। ও, আর, এবং, কিন্তু, কেবল, কারণ, কিংবা, বা, অথবা, অথচ, অতএব, নতুবা, এগুলো দ্বারা কি থাকবে, এগুলো দ্বারা অবশ্যই কি থাকবে, তোমার সংযুক্ত থাকবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। লোকটি সৎ তাই সকলে তাকে সম্মান করে। দেখো, লোকটি সৎ, একটা সমাপিকা ক্রিয়া, সৎ হয় আর কি, সকলে তাকে সম্মান করে, দুইটা সমাপিকা ক্রিয়া, কি দ্বারা যুক্ত থাকলো, তাই দ্বারা। বিপদ এবং দুঃখ একই সাথে আসে, সবসময় মনে রাখবা, পদের ক্ষেত্রে হচ্ছে ও বসে, বুঝতে পেরেছ, আর বাক্যের ক্ষেত্রে হচ্ছে এবং বসে। তাহলে বিপদ আসে এবং দুঃখ একই সাথে আসে। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু দুটো বিষয় বুঝাইছে এবং দ্বারা, বিপদ আসে
এবং দুঃখ একই সাথে আসে, অথবা বিপদ আসে এবং দুঃখ আসে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটো বাক্য এবং দ্বারা সংযুক্ত হয়েছে। সত্য কথা বলিনি, একটা সমাপিকা। বিপদে পড়েছি, দুইটা সমাপিকা। কি দ্বারা যুক্ত হয়েছে? তাই দ্বারা যুক্ত হয়েছে। বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তাহলে কি হলো? তার বয়স বেড়েছে, একটা সমাপিকা। বুদ্ধি বাড়েনি, দুইটা সমাপিকা। করো, শেষ, একটা বাক্য শেষ। এখানে মরো, দুটো সমাপিকা। তাহলে কি দ্বারা যুক্ত হলো? অথবা দ্বারা। অবশ্যই যৌগিক বাক্য, অবশ্যই যৌগিক। এসো অথবা যাও, যৌগিক বাক্য। দেখো কিংবা শোনো, অবশ্যই কি যৌগিক বাক্য। তাহলে আমরা খুব সহজে কি চিনতে পারবো? সরল, তারপর হচ্ছে জটিল, যৌগিক। কিছু অব্যয় যেমন এবং, ও, আর, অথচ, বরং, তথাপি, কিন্তু, কিংবা, নতুবা, একটু আগে যেটা বললাম, যে যোজকগুলো ব্যবহৃত হয়, যে অব্যয়গুলো ব্যবহৃত হচ্ছে, অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে যোজক, রাইট? ওই দিন আমরা পড়েছি। তাহলে এই বাক্যটা চিন্তা ছাড়া কি হবে? যৌগিক হবে। মূল নিয়মটা জানে গেলে আর এগুলো পড়া লাগে না। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে এটা যদি আমরা সরল বাক্য করি কি হবে? দরিদ্র হলো, তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। ওই যে হলেও, তাহলে এটা কি করলাম আমরা? অসমাপিকা। আর লাস্টে কি? লাস্টে যে অতিশয় উচ্চ, মানে উচ্চ হয় আর কি। তাহলে সেখানে কি সমাপিকা একটা। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। তাহলে এটা আমরা সহজে যদি বলি, বয়স হলেও বুদ্ধি হয়নি, কি হবে? সরল বাক্য। ভালো করে পড়ো, নতুবা পাশ করতে পারবে না। বুঝতে পেরেছো? এরকম। তাহলে আমরা এগুলো সহজেই হচ্ছে সবগুলো যৌগিক বাক্য। ক্লিয়ার? তো অনেকের আবার অনেক কিছু কিছু সমস্যা হয়, যেমন অনেকে যেমন কিছু কিছু বাক্য অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে সে বাক্যগুলো নিয়ে সমস্যা হয়। যেমন ওই যে একটা কবিতা, কি লাইন যেন ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে হয়েছে, ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। এটা একটা। আরেকটা হচ্ছে খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। অনেকে জিজ্ঞেস করে যে এই দুটো বাক্য কোন ধরনের বাক্য? আচ্ছা, এই দুটো বাক্য কিন্তু খুব সহজে বোঝা যায়। দেখো, খাঁটি সোনার চাইতে খাঁটি, হ্যাঁ, আমার দেশের মাটি। এখন তিনি যেহেতু কবি, তাহলে তিনি তো নিশ্চয়ই এটা খুব অসুন্দর করে লিখবে না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যাহা খাঁটি সোনার চাইতে খাঁটি তাহা কি আমার দেশের মাটি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আশ্রিত খণ্ডবাক্য, আরেকটা কি, অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের আন্ডারে আরেকটা কি, আশ্রিত খণ্ডবাক্য। ঠিক একইভাবে ধনধান্যে পুষ্প ভরা আমাদেরই কি বসুন্ধরা। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে আমাদের বসুন্ধরা কেমন? ধনধান্যে পুষ্পে ভরা, রাইট? তাহলে এগুলো হচ্ছে, এগুলো দুটোই কি একটা তোমার প্রধান খণ্ডবাক্যের আন্ডারে আরেকটা আশ্রিত খণ্ডবাক্য। অবশ্যই এগুলো কি হবে? অবশ্যই অবশ্যই এগুলো জটিল বাক্য হবে। ওই যে কবিতায় লেখার সময় তিনি আর এভাবে লিখেন না আর কি, যাহা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই কি বসুন্ধরা। ঠিক আছে? তাহলে দুটোই কি, দুটোই অবশ্যই কি হবে? দুটোই হচ্ছে অবশ্যই অবশ্যই তোমার জটিল বাক্য। ঠিক একইভাবে আরো কিছু প্রশ্ন অনেক সময় আসে, যেমন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, অথবা মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এরকম যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, অথবা তুমি আসবে বলে হে স্বাধীনতা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা সবাইকে বলে দিই, সেটা হচ্ছে এই যে তুমি আসবে বলে অথবা মা ছিল না বলে, এই যে বলে, এটা কিন্তু কি নয়, এই যে কথা বলে সেটা নয়। তুমি আসবে বলে অথবা মা মা ছিল না বলে, মা ছিল না বলে, দেখো তো, মা ছিল না বলে, এই বলে কি মানে কথা বলে? মানে এটা কি ক্রিয়া? না, এটা ক্রিয়া না। এটা কি? এটা অনুসর্গ, রাইট? অনুসর্গ। তাহলে দেখো তো, মা ছিল না, একটা সমাপিকা। কেউ তার চুল বেঁধে দেয়নি, দুইটা সমাপিকা। বুঝতে পেরেছো? তাহলে ওই বলে দ্বারা কি হলো? এটা একটার উপর আরেকটা কি হলো? তোমার আশ্রিত। যার কারণে এগুলো সবগুলো, এই ধরনের যতগুলো আছে সবগুলো অবশ্যই অবশ্যই কি হবে? অবশ্যই অবশ্যই জটিল বাক্য হবে। এই প্রশ্নগুলো অনেকে করে, এজন্য বলে দিলাম। তাহলে কোনটা কোনটার কথা বললাম? ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, একইভাবে খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, অথবা তোমার মা ছিল না বলে, অথবা তুমি আসবে বলে হে স্বাধীনতা। এগুলো সবগুলোই হচ্ছে কি? জটিল বাক্য। কোনো কথাবার্তা ছাড়া জটিল বাক্য দিয়ে দিবা। এখন আসো অর্থানুসারে বাক্য 7 প্রকার। তাহলে আমরা কি কি বললাম? গঠন অনুসারে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ সরল, জটিল, যৌগিক পড়লাম। এখন আসো বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক। এটা হচ্ছে এক প্রকার প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন থাকবে সেখানে, দেখলে বোঝা যায়। অনুজ্ঞাবাচক, ইচ্ছা,
বা প্রার্থনাসূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, সংশয়সূচক বা সন্দেহদ্যোতক বাক্য, আবেগসূচক বাক্য। তাহলে আমরা একটু দেখি। প্রথম আসে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক। তাহলে এখানে কি থাকবে? বর্ণনা থাকবে বা কিছু নির্দেশ থাকবে বা কোনো বিবৃতি থাকবে। যেমন আমরা এখন ক্লাস করছি, এটা কি? এটা একটা বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বা বিবৃতিমূলক, রাইট? আমরা এখন ক্লাস করছি, আমরা এখন কথা বলছি, তোমরা এখন ক্লাস করছো। তো এই যে আমরা এখন ক্লাস করছি না, তাহলে এইটা আবার কি হবে? এটা আবার দুই রকম হবে। কি কি? এই বর্ণনাত্মক বা বিবৃতিমূলক বাক্য দুই প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক, মানে হাবাচক নাবাচক। আমরা ক্লাস করছি, আমরা কথা বলছি না, আমরা ক্লাস করছি না, সে ক্লাস করছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অস্তিবাচক, যেটা হাবাচক, আর যেটা হচ্ছে নাবাচক সেটা হচ্ছে নেতিবাচক। এখন বাক্যের রূপান্তর যখন করতে দেয়া হয় বা দিবে, বিশেষ করে রিটেনে থাকে, অবশ্যই খেয়াল করতে হবে সেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে কোনো ক্ষেত্রে তুমি যখন বাক্য রূপান্তর করবা কোনোভাবেই কি করতে পারবা না? বাক্যের অর্থের পরিবর্তন করতে পারবা না। ঠিক আছে? প্রশ্নবোধক বাক্য তাও দুই ধরনের হতে পারে, হ্যাঁ বাচক হতে পারে, আবার বস্তুবাচক হতে পারে, হ্যাঁ বা না বাচক। সে কি ক্লাস করছে? হ্যাঁ। গতকাল আইসিটি ক্লাস করেছো? না। তাহলে এটা কি? হ্যাঁ বা না বাচক। আবার আমি যদি বলি গতকাল কি ক্লাস ছিল, তাহলে কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে না। অবশ্যই সেখানে তোমার কি থাকবে? একটা বর্ণনা থাকবে, সেটা হ্যাঁ বা না দিয়ে তোমার শেষ হবে না, তোমার একটা উত্তর করতে হবে বিষয় বা বস্তুগত। তাহলে তুমি কি বলো? গতকাল আইসিটি ক্লাস ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক বাক্য কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হাবাচক, আর একটা হচ্ছে তোমার বস্তুগত প্রশ্ন। এর পাশে অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি? যেটা হচ্ছে যে বাক্যে তোমার আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এগুলো থাকবে, সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক। যেমন আমি আদেশ, ঘর থেকে বের হয়ে যাও, তোমরা ক্লাসে আসো, আমাকে 50টি টাকা ধার দাও, রাইট? অনুরোধ, প্লিজ আমাকে 50টি টাকা ধার দাও। তারপর হচ্ছে উপদেশ, অযথা ঋণ করিও না। নিষেধ, অনুমতি ছাড়া কক্ষে প্রবেশ করবে না। প্রস্তাব, চলো মহিলা সমিতি মঞ্চে নাটক দেখে আসি। তাহলে এগুলো হচ্ছে কি? অনুজ্ঞাবাচক। অনেক সময় আসে, হ্যাঁ, যে তোমার নিজের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য, বুঝতে পারছো? যখন তোমাকে কোনো কিছু কি করবে? আদেশ, নিষেধ করবে, উপদেশ দিবে, তখন সেটা কি হবে? তখন সেটা অবশ্যই কি হবে? অনুজ্ঞাবাচক হবে। মনে থাকবে? তাহলে অনুজ্ঞাবাচক কোনগুলো? যেমন আমি বললাম যে মন দিয়ে লেখাপড়া করো, তাহলে কি হবে? অবশ্যই অনুজ্ঞাবাচক। আমি তোমাদের বললাম যে গুরুজনকে মান্য করো, দরিদ্রের সেবা করো, চুপ করো, এখনই এখান থেকে যাও, চুপ করো, এটা বললে কি মনে পড়ে জানো? বাড়ি কই গোপালী? আচ্ছা। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে এখানে কি থাকবে? এখানে অবশ্যই প্রার্থনা থাকবে। তাহলে যে বাক্যে কোনো ইচ্ছা বা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ পায়, সেটাই হচ্ছে কি? তোমার ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যেমন আমার যেতে ইচ্ছা করে গ্রামের বাড়িতে, এটা একটা কি? এটা হচ্ছে একটা ইচ্ছা, একটা ইচ্ছামূলক বিষয় থাকে। তারপর আমি বললাম খোদা তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমার ভালো করুক, জয় হোক, তোমার জয় হোক, হ্যাঁ, সুখী হও। তাহলে এগুলো হচ্ছে তোমার ইচ্ছা বা প্রার্থনা সূচক। কার্যকারণাত্মক কি? সেখানে কারণ থাকবে, নিয়ম বা শর্ত থাকবে, বা স্বীকৃতি থাকবে, বা সংকেত থাকবে। যেমন আমি বললাম একটা শর্ত টাইপের, কিরকম? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত মহিমানী পৃথিবীতে দুঃখ বিনা কখনো কি লাভ হয় না? সুখ লাভ হয় না। ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করো, না করলে কি? পাশ করবে না। এটা একটা নিয়ম। তুমি যদি পড়ালেখা না করো তাহলে তুমি পাশ করতে পারবে না। বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এটা একটা স্বীকৃতি। সংশয় সূচক বা সন্দেহদ্যোতক বাক্য। এবার মনে হয় প্রিলিটা হয়ে যাবে। কেন? যেহেতু পিটুয়েতে আসছো। তাহলে এই যে বললাম এবার মনে হয় প্রিলিটা হয়ে যাবে, এবার মনে হয় ক্যাডার হয়ে যাব, এই যে তুমি এখানে কি বুঝাইছো? তুমি একটা সম্ভাবনা বুঝাইছো, রাইট? যে তুমি ক্যাডার হতে পারো। সবসময় মনে রাখবা সংশয় সম্ভাবনা এক নয়। সংশয় হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে, সম্ভাবনা কি? ভালোর ক্ষেত্রে। যেমন এই রাতে কি হইতে পারে? দুর্যোগ হইতে পারে, রাইট? এটা হচ্ছে সংশয়, সম্ভাবনা, যেটা ভালো, অনুমান, অনিশ্চয়তা, হ্যাঁ, এগুলো সবগুলি হচ্ছে সংশয়সূচক বা সন্দেহদ্যোতক বাক্য। আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। ও মাই গড, তোমরা পুরো ক্লাস করেছো 3 ঘন্টার, তাহলে কি একটা কি হলো? একটা বিস্ময়সূচক বাক্য, যেটা দিয়ে তোমার বিস্ময়, হর্ষ, ঘৃণা, শোক, ক্রোধ সবকিছু প্রকাশ পাবে। এটাই হচ্ছে আবেগসূচক বাক্য। এখন আমরা চলে আসছি বাক্য রূপান্তরে। তাহলে এতক্ষণ আমরা আসলে কি পড়েছি সেই বিষয়টা হচ্ছে আমরা
বুঝতে পারবো। চ্যাট অপশন অন করা হলো, একই সাথে প্রশ্ন নিব, সেই সাথে আমরা এই বাক্যগুলো রূপান্তর করবো এবং এই বাক্যগুলো হচ্ছে তোমার বেশিরভাগ না, সবগুলো আসলে বিসিএস রিটেনে আসে। তো একই টপিক যেহেতু তোমার প্রিলিতেও আছে, আশা করি তোমরা যদি বুঝতে পারো যে কোন বাক্যটা কেমন, তাহলে সহজে সেটা রূপান্তর করতে পারবা। যেমন আসো, আমি আবারও বলে দিচ্ছি, কোন বাক্য রূপান্তরের ক্ষেত্রে অর্থের পরিবর্তন করা যাবে না। রুড়ি শব্দের যোগ্যতা থাকবে না কেন? বলেছি তুমি যদি ব্যুৎপত্তিমূলক অর্থে ব্যবহার করো তাহলে যোগ্যতা হারাবে। রুড়ি শব্দ ধরো বাঁশি, বাঁশি তুমি বাদ্যযন্ত্র অর্থে ব্যবহার করতে হবে। এখন বাঁশি যদি তুমি বাঁশের তৈরি যে কোনো জিনিসকে বাঁশি বলো, তাহলে সেটা ভুল হবে, সেটা যোগ্যতা হারাবে। বাঁশি বাঁশি, শেষ, এটা একটা বাদ্যযন্ত্র। তাহলে বলো, গফুর জবাব দিল না, অস্তিবাচক। গফুর জবাব দিল না। গফুর চুপ থাকলো। তৌফিক ক্লাস করছে, এখানে তৌফিক হচ্ছে উদ্দেশ্য, আর তৌফিক সম্পর্কে আমি বললাম যে ক্লাস করছে, এই ক্লাস করছে হচ্ছে বিধেয়। বুঝতে পেরেছো? তৌফিক মোবাইলের দ্বারা ক্লাস করছে, ক্লাস করছে হচ্ছে বিধেয়। এই বিধেয়রা আমি আর একটু বড় করে দিলাম, সম্প্রসারণ করলাম, তাহলে সেটা কি? ওই মোবাইলের দ্বারা। বুঝতে পেরেছো? গফুর জবাব দিল না, হ্যাঁ গফুর কি থাকলো? চুপ থাকলো। এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। যেমন একজন বললো গফুর জবাব দিতে নারাজ, জবাব দেওয়া থেকে বিরত থাকলো, ছোট করে লিখবে যদি পারো। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া আইডেন্টিফাই করতে পারি না, এটা তো তাহলে আর কি বলবো, এটা খুব সহজ। এই যে তুমি বললা ম্যাম সমাপিকা ক্রিয়া আইডেন্টিফাই করতে পারি না, এ পারি নাটাই হচ্ছে সমাপিকা, শেলি। বুঝতে পেরেছ? তারপর যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই। তাহলে এই শোনো শোনো, টানিও না, আমি একটু দেখাই। দেখো, যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই। আমাকে আগে বলো এটা কোন বাক্যে আছে। এটা সরল বাক্য আমরা পরিণত করব, কিন্তু আমাকে আগে বলো এটা কোন বাক্যে আছে। বা এই যে ক্লাসটা করেছো সরল জটিল যৌগিক, এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছিল কিনা, মানে খুব সহজে চিনবা কিনা। সমাপিকা ক্রিয়া আইডেন্টিফাই করবা হচ্ছে যেটা দিয়ে তোমার মনোভাব শেষ হয়ে যাবে, কথা শেষ হয়ে যাবে, সেটাই সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি মুনিয়া আক্তার গান গেয়ে গেয়ে বাড়ি গেল, এখন মুনিয়া তুমি আমাকে বলো এখানে সমাপিকা কোনটা? গেয়ে গেয়ে সমাপিকা নাকি গেল সমাপিকা, কোনটা? মুনিয়া, কত মেসেজ, আমি তো সব হারিয়ে ফেলছি। হ্যাঁ গেল হচ্ছে সমাপিকা, এই তো বুঝে গেছো। আচ্ছা শোনো, তাহলে যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই, এটা কোন বাক্যে দেয়া আছে? জটিল বাক্যে দেয়া আছে, রাইট? ওকে। কেন? যারা কীর্তিমান, এখন তোমরা আসলে এই কারণেই বুঝতে পারছো না, এখানে আসলে যারা কীর্তিমান হয়, ঠিক আছে, তাদের মৃত্যু নেই। তাহলে আমরা দুটো সমাপিকা ক্রিয়া পাচ্ছি, কিন্তু কি ওই যে যারা, তাদের কি করা হলো, এটা একটা আরেকটার উপর কি করা হলো, নির্ভর করে আছে। এখন আমরা একটু দেখি তো, আমরা এটাকে সরলে পরিণত করি। কীর্তিমানদের কি, কীর্তিমানের কি নাই? কীর্তিমানের মৃত্যু নাই, রাইট? কীর্তিমানের মৃত্যু নাই। দেখো তো এটা কি বাক্য, বলো। এটা সরল বাক্য। এখন সরলকে আমরা যদি জটিলে পরিণত করি তাহলে কি, যারা কীর্তিমান হয়, হয় নাই আর কি, এখানে হয় উজ্জ আছে। বুঝতে পেরেছো? যারা কীর্তিমান তাদের কি নাই, মৃত্যু নাই। তাহলে কীর্তিমানের মৃত্যু নাই, এটাকে যৌগিক করো তো দেখি, পারো কিনা। যৌগিক করো, বলো যৌগিক করো, যৌগিক করো তো। কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করো। এই তো, ভেরি গুড। শোনো, এটাকে আমরা কি করব? হ্যাঁ, এটা হচ্ছে যিনি কীর্তিমান তার কি নাই, তিনি কীর্তিমান এবং তার মৃত্যু নেই। তাহলে দেখো তো, যারা কীর্তিমান, এখানে যেহেতু কীর্তিমানের মৃত্যু নেই, তাহলে আমরা কি বলবো, তিনি কীর্তিমান। অথবা যদি আমরা তোমার প্লুরাল ভার্ব করতে পারি, তাহলে কি, তিনি কীর্তিমান। তাহলে আমরা কি হয়ে গেল, এটা একটা সরল বাক্য, কিন্তু কারো উপর কি নেই, সরি, এটা একটা কি সমাপিকা ক্রিয়া, কিন্তু কারো উপর ডিপেন্ড করছো না। এরপর কি, তাই তার কি নাই, মৃত্যু নাই। ক্লিয়ার? অথবা তারা কীর্তিমান তাই তাদের মৃত্যু নাই। জগতে অসম্ভব বলে কিছু নেই, এটা কোন বাক্য আগে বলো। জগতে অসম্ভব বলে কিছু নেই, সরল। আচ্ছা, এটাকে আমরা জটিলে পরিণত করি। প্রথমে দুইটা সরল কি লাগবে, সমাপিকা ক্রিয়া লাগবে। জগতে অনেক কিছুই আছে, রাইট? জগতে অনেক কিছু কি আছে, অনেক কিছু আছে। দেখো তো একটা সমাপিকা ক্রিয়া পেলাম কিনা, পেলাম। হ্যাঁ অবশ্যই কমা দিতে হবে, সরল বাক্যে তো কমা লাগতেছে না, জটিল বাক্যে কমা দিতে হবে। তাহলে কি হবে, জগতে অনেক কিছু আছে, তবে
আচ্ছা, এটা কিসে পরিণত করতে বলছে? জটিলে, রাইট? তাহলে কি হবে? যদিও জগতে অনেক কিছু আছে, আগে আমরা জগতে অনেক কিছু আছে, তারপর কি লিখবো? অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব বলে কিছু নেই। তাহলে দেখো দুইটা সমাপিকা। এখন আমি কি করবো? একটা আরেকটার উপর ডিপেন্ড করবে। যদিও জগতে অনেক কিছু আছে, কি হবে? তবে অসম্ভব বলে কিছু নাই। অথবা যা জগতে অসম্ভব তা জগতে নাই। খুব সহজ। এতে তার দোষ কি বলো? আচ্ছা, তার বয়স হলো, বুদ্ধি হয়নি, এটা কোন বাক্য? তার বয়স হলো, বুদ্ধি হয়নি, সরল বাক্য, যৌগিক বলো। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, একদম সহজ, এটা একদম সহজ। এতে তার দোষ কি? নেতিবাচক। এতে তার দোষ কি? এতে তার দোষ নেই। এতে তার দোষ নেই। ত্যাগের মহিমা বড় অপূর্ব, বিস্ময়বাচক। কি অপূর্ব ত্যাগের মহিমা, বুঝতে পেরেছ? তাহলে এটা কি? এটা বিস্ময়বাচক। তুমি মোটেও খারাপ না, তুমি বেশি ভালো একদম। তোমার কাছে গেলে কি শান্তি পাবো? তুমি মোটেও খারাপ না, বলো। অস্তিবাচক। তুমি সম্পূর্ণ ভালো, বেশি ভালো আর কি। আচ্ছা, তিনি কাল আসবেনি, এটা নেতিবাচক করো। তিনি কাল না এসে পারবেন না। তিনি কাল না এসে পারবেন না। গুণী ছেলেরা সারাদিন, তোমাদের কথা বলা হচ্ছে, সবাই খেয়াল করো। গুণী ছেলেরা সারাদিন অনলাইনে থেকেও পড়াশোনা করে। দেখো তো কি হবে এটা। শোনো, আচ্ছা আগে বলো এটা কোন বাক্য? সবার তো সেম হবে না, মানে তোমার বাক্যটা মিললে এবং সেটা তোমার স্ট্রাকচারটা ঠিক থাকলে হবে, বাক্যের অর্থটা সম্পূর্ণ হতে হবে, ঠিক থাকতে হবে। নাইম মিয়া, যে যে তোমাকে যদি সরল বা জটিল বা যৌগিকে রূপান্তর করতে বলে, সেই বিষয়টা, সেই স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, নিয়মটা ঠিক থাকতে হবে। তাহলে গুণী ছেলেরা সারাদিন অনলাইনে থেকেও পড়াশোনা করে, এটা জটিল বাক্য। কেন? সরি, সরল বাক্য। গুণী ছেলেরা সারাদিন অনলাইনে থেকেও, এটা একটা অসমাপিকা ক্রিয়া, পড়াশোনা করে, একটা মাত্র সমাপিকা। তাহলে দেখো এটাকে আমরা কি করব? জটিলে পরিণত করব। যারা গুণী ছেলে, কি করব? তারা কি, যারা, তারা দিয়ে আমরা করে দিতে পারি, খুব সহজ। যারা গুণী ছেলে তারা সারাদিন অনলাইনে থেকেও পড়ালেখা করে। হ্যাঁ, তারা বুদ্ধিমান। যারা গুণী ছেলে তারা পিটুয়েতে পড়ে, ভেরি গুড, তারা আসলে বুদ্ধিমান। বুদ্ধিমানরা কি পিটুয়েতে পড়ে? সময় নষ্ট করে না, তাই না? যাওয়া আসার ভাড়া নাই, কত সুবিধা। তারপর আসো, দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দিব না। আগে বলো এটা কোন বাক্য? দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দিব না, একদম সহজ, সরল বাক্য। এখন এটাকে যৌগিক করো। শুনো, অনেক সময় আমাদের কি লাগবে না? কোনো কিছুই লাগবে না। না, যদি তাহলে কেন? যদি তাহলে হলে সেটা জটিল বাক্য হয়ে যাবে। খেয়াল করো, আমরা বাক্যটা এমন ভাবে লিখবো, আমাদের এখানে কোনো যোজকও লাগবে না। দেখো, দোষ স্বীকার করো, একটা কমা। দেখো তো এটা একটা কি বাক্য? একদম একটা পরিপূর্ণ বাক্য হয় কিনা? হয়, একটা কমা। দোষ স্বীকার করো, একটা কমা, তোমাকে শাস্তি দেব না। এই যে দোষ স্বীকার করো, কমা, তোমাকে শাস্তি দেব না। দেখো তো এটা যৌগিক হয় কিনা? সবাই বলো। অবশ্যই হয়, রাইট? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটা কি বাক্য? আগে এটা বলো। যৌগিক বাক্য, সরল করো। বয়স হলো, বুদ্ধি হয়নি, একদম সোজা। তার বয়স হলো কি? বুদ্ধি হয়নি। এবার এটাকে জটিল করো, জটিল করো। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, যদিও, হ্যাঁ, তাহলে কি থাকতে হবে? তোমার বাক্যের স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। যদিও তার বয়স হয়েছে, তবুও তার কি হয়নি? বুদ্ধি হয়নি। খুবই ট্রাজিক, আল্লাহ না দিলে আসলে কিছু করার নাই, না? আচ্ছা, যা করবার তা করেছি। আচ্ছা বলো তো এটা কি বাক্য? যা করবার তা করেছি, বলো এটা কি বাক্য? জটিল বাক্য। এই তোমরা সবাই পারো, এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। যা করবার তা করেছি, এটাকে সরল বাক্যে পরিণত করো। সবকিছুই করেছি, সবকিছুই কি করেছি, একদম সহজ। এই এটা এটা জটিল না তো, কি বলো? সবকিছুই করেছি। শুনো, এখানে হচ্ছে ওই উজ্জ্বটা অনেকে খেয়াল করে নাই, যে যা করবার কি, যা করবার আছে বা যা করবার হয়, বুঝো নাই, তা করেছি। বুঝতে পেরেছ? যা তা আছে আর কি লাগে? এই যে একজন বলছে যা তা আছে আর কি লাগে। হ্যাঁ, আমৃত্যু এ কথা মনে রাখবো। তাহলে এটা কি বাক্য? সরল। জটিল বলো। যতদিন মৃত্যু হবে না ততদিন মনে রাখবো। অথবা এভাবেও বলতে পারো, এটা সেই কথা যা আমৃত্যু মনে রাখবো। বুঝতে পেরেছ? কথক অসুস্থতার জন্য অনুপস্থিত, কোন বাক্য? সঞ্জয় যতদিন থাকলে পরে কিন্তু ততদিন দিতে হবে, সঞ্জয়। এটা সরল বাক্য। যৌগিক কি হবে বলতো? কথক অসুস্থ,
কমা, তাই তিনি অনুপস্থিত, শেষ। আর যদি জটিল করি, যেহেতু যেহেতু কথক অসুস্থ, সেহেতু তিনি কি অনুপস্থিত, শেষ। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, খুবই ট্রাজিক। কেউ অন্ধের দুঃখ বুঝলো না। কেউ কি অন্ধের দুঃখ বুঝলো? বুঝলো না। মাতৃভূমিকে সবাই ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসেন এমন কেউ নেই, অথবা কে না ভালোবাসে, তাই না? নেতিবাচক। সানজিদা প্রশ্নবোধক না, নেতিবাচক। নেতিবাচক, তাহলে কি হবে? মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। পাখিটি খুবই সুন্দর। ওয়াও লিখলে হবে না, এটা কি ইংলিশে যাবে? পাখিটি কি সুন্দর, কি সুন্দর, এই কি ইংলিশ, এইটা হবে দীর্ঘইকার হবে, কি সুন্দর। আর এই কি যখন তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না হবে, তখন এই কর অস্বীকার হবে। শহীদের মৃত্যু নেই, অস্তিবাচক। নেতিবাচক যেহেতু অবশ্যই হবে। নেতিবাচক যেহেতু, কার প্রশ্নটা ছিল? 9। শহীদেরা অমর, শহীদের মৃত্যু নেই, তাহলে অমর, শেষ। ধনীরা প্রায় কৃপণ হয়, এটা কি সত্য কথা? ধনীরা প্রায় কৃপণ হয়, কি হবে? অথবা কৃপণ দেখেই আসলে সে ধনী হয়েছে, তাই না এক সময়? তাহলে আমরা এটা যারা তারা দিয়ে করে দিব, রাইট? এটা জটিল করব, তাহলে যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়। আচ্ছা, এটাকে যৌগিক করো। কিন্তু কিন্তু কেন বলো তো? কিন্তু কেন হবে বলো? যৌগিক করো তো। কিন্তু তো কোনোভাবেই হবে না, যেহেতু সেহেতু কেন হবে? ধনীরা কৃপণ, ধনী হলেও কৃপণ, এটা আচ্ছা, এটা এটা জটিল না সরল বলো তো? তারা ধনী হলেও কৃপণ। নাহিদ সুলতানা, বলো তো এটা জটিল না সরল না যৌগিক? তারা ধনী হলেও কৃপণ, মোটটা ঠিক আছে। তারা ধনী অথচ কৃপণ, ভেরি গুড। তারা ধনী এবং কৃপণ, বুঝতে পেরেছ? হ্যাঁ, হবে হবে, ভেরি গুড। ওকে। আচ্ছা, জ্ঞানী হলো তিনি বিনয়ী নন, এটা কি বলো? কোন বাক্য এটা? সরল বাক্য, রাইট? যৌগিক বলো। তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নন, কিন্তু দিলে ঝামেলা শেষ। ভুল সকলেই করে, প্রশ্নবোধক। ভুল কি সকলেই করে না? তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, সরল। তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন। যে ভিক্ষা চায় তাকে দান করো। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটা কি বাক্য আছে? জটিল, সরল করো, একদম সহজ। ভিক্ষুককে দান করো অথবা ভিক্ষা দাও, যে কোনো একটা, হ্যাঁ দান করো। ভালোবাসার দানে কোনো অপমান নাই, ইস, মানে ভালোবাসার দান বেশি মধুর। ভালোবাসার দানে কি সবই মধুর। এগুলো হ্যাঁ লিখিত পরীক্ষা আসছে, একদম সহজ। দেখো, যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। আচ্ছা, আগে বলো এটা কোন বাক্য? ভালোবাসার দানে মানে পিটাইলে, জুতা দিয়ে পিটাইলেও মধুর, বুঝে নাই? বলবো আমি তোমারে কি ভালোবেসে মারছি। যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি, জটিল। আচ্ছা, এটাকে যৌগিক করো, একদম সোজা, তাই দিলে শেষ। অস্তিবাচক মানে যেটা হ্যাঁ বাচক, অস্তিবাচক মানে হ্যাঁ বাচক। ভালোবাসার দানে কোনো অপমান নেই, তার মানে এটা একটা নেতিবাচক বাক্য। দেখো, নেই, তাহলে এটাকে হ্যাঁ বাচক করো। আমি বললাম ভালোবাসার দান কি মধুর, হ্যাঁ বাচক হয়ে গেল, বুঝতে পেরেছ? তাই আসে নাই, শেষ তো, তাই আমরা বিশ্রাম নিতে পারি। আজ চাঁদ উঠেছে। চাঁদ আসলে না উঠে পারে নাই, বুঝে নাই? তাহলে কি এটা আমরা সহজে অন্যভাবে লিখতে পারি, আজ চাঁদ না উঠে পারলো না, অথবা আজ অমাবস্যা, অমাবস্যা নয়, এভাবে লিখলেও হবে, আজ অমাবস্যা নয়, বুঝতে পেরেছো? তাহলে কি চাঁদ উঠছে। কোনটা সরল? যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। দেখি বলো তো সরল কি হবে? একদম সোজা, গাড়ি না আসার তো আমরা বিশ্রাম নিতে পারি। হ্যাঁ, গাড়ি না আসার কারণে আমরা বিশ্রাম নিতে পারি, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে কি হবে না, কোনো দুইটা সমাপিকা ক্রিয়া হবে নি। কিন্তু গাড়ি আসেনি বললে এটা কি হয়ে যাবে? গাড়ি আসেনি এটা বললেই শেষ, এটা বললে সমাপিকা ক্রিয়া হয়ে যাবে, বুঝতে পেরেছ? আর চাঁদ উঠেছে, আচ্ছা এটা তো হয়েছে। বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে আউট করা, জটিল। যেটি বাংলাদেশ দলের লক্ষ্য সেটি হলো ইংল্যান্ড দলকে অল আউট করা, বুঝছো? জীবন্ত দাস বাংলাদেশে জন্মেছেন, প্রশ্নবোধক। জীবনানন্দ দাস কি বাংলাদেশে জন্মেছেন না? ফের যদি আসি তবে শীত কাঠি সঙ্গে করিয়াই আসিব,
এগুলো দেখো, এগুলো ইন্টার থেকে আসছে, বুঝছো? এগুলো ইন্টারও আছে, তাই না? একদম সহজ। ফের আসলে কি নিয়ে আসবো? শীতকাঠি সঙ্গে করিয়ে আনবো। তাহলে এই যে আসলে, তাহলে এটা কি? এটা একটা অসমাপিকা। তাকে নির্দয় মনে হয় না, তাহলে সে কি? নির্দয় যেহেতু না, তাহলে সে কি বলতো? সদয়। হ্যাঁ। অধ্যয়নে ছাত্রদের তপস্যা। রিলস দেখাই ছাত্রদের তপস্যা। বলো, জটিল করো। রিলস দেখাই ছাত্রদের তপস্যা, এটাকে জটিল করো। হ্যাঁ, যারা ছাত্র, ভেরি গুড। হ্যাঁ, অধ্যয়নী ছাত্রদের তপস্যা, তাহলে কি হবে? যারা ছাত্র অধ্যয়নী তাদের তপস্যা। বুঝতে পেরেছ? আচ্ছা, জামিল বাড়িতে আছে, নেতিবাচক। শোনো, এখন তুমি যদি বলো জামিল বাড়িতে নেই, এটা তো ভুল। শোনো, এই যে সাইফুল ইসলাম, জামিল বাড়িতে আছে, হ্যাঁ, এটা বলছে নেতিবাচক করতে। এখন আমি বলেছি তুমি কি করতে পারবে না? তুমি অর্থের পরিবর্তন করতে পারবে না। তাহলে তুমি বলবা যে জামিল বাড়ির বাহিরে নেই। না না, জামিল বাড়িতে কি নেই? তাহলে তো প্রশ্নবোধক, তাহলে তো প্রশ্নবোধক হয়ে গেল। বুঝতে পেরেছ? তুমি বললা জামিল বাড়ির বাইরে নেই, মানে কি? তাহলে ঘরে আছে, আসলে অন্য কোথাও থাকতে পারে। আচ্ছা, যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত, এটা কি বাক্য? জটিল বাক্য। তাহলে এটাকে যৌগিক করো। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত। তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত, একদম সোজা। তাই সে গর্বিত, হ্যাঁ। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, প্রশ্নবোধক। বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নন? হ্যাঁ, নয় কি? বুঝতে পেরেছ? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বলো, তোমাদের কি বোর লাগছে এগুলো যে আমরা সলভ করতেছি? আমার মনে হয় এই কারণেও তোমরা অনেক কিছু বুঝে যাবা। ক্লাস করে যতটা না উপকৃত হবা, আমার মনে হয় সলভ করলে আরো বেশি ক্লিয়ার হয়, রাইট? কর্ম অনুসারে ফল পাবে, ভেরি গুড। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই, ভেরি গুড। সন্ধ্যা এলো তবু ট্রেনের খোঁজ নেই, তাহলে কি? যদিও সন্ধ্যা হয়ে এলো তবু ট্রেনের খোঁজ নেই, যদিও তবু, এই তো বুঝে গেছো। 15 মিনিট পর তিনি এলেন, যৌগিক। যৌগিক, যৌগিক। 15 মিনিট পর তিনি এলেন, এটা কি? এটা হচ্ছে সরল। তিনি এলেন কিন্তু কত মিনিট পর? 15 মিনিট পর। অথবা 15 মিনিট অতিক্রান্ত হলো, তারপর তিনি এলেন। হ্যাঁ, 15 মিনিট পার হলো, তারপর তিনি এলেন, ভেরি গুড। পুকুর পাড়ে এখন কেউ নেই, অস্তিবাচক। পুকুর পাড়ে এখন কেউ নেই, তাহলে পুকুর পাড়ে এখন কি? নির্জন, জনশূন্য, রাইট? কোথাও কি তিনি আছেন? কোথাও তিনি নেই। গোলাপটি অত্যন্ত সুন্দর। কি সুন্দর গোলাপ! গোলাপটি কি সুন্দর! সে এলো, কথা বললো, চলে গেল। বলো তো এটা কি বাক্য? সে এলো, কথা বললো, চলে গেল। বলো এটা কি বাক্য? যৌগিক, ভেরি গুড। জটিল, জটিল বলো। জটিল কি হবে বলো তো? হ্যাঁ, যখন সে এলো, ভেরি গুড, তখন কথা বলে চলে গেল, ভেরি গুড। যখন তখন, ভেরি গুড। সে কি নিয়ে তর্ক করছে? প্রশ্ন বাক্য। সে কি তর্ক করছে? সে কি তর্ক করছে? ঠিক আছে, আমি প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করিনি, এটা অস্তিবাচক বাক্যে রূপান্তর করো। আমি নীরব ছিলাম। প্রথমটা বুঝো নাই। আচ্ছা, জান্নাতুল নাইম। শোনো, সে এলো একটা সমাপিকা ক্রিয়া, কোনো কিছুর উপর ডিপেন্ড করে নাই। কথা বলল আরেকটা সমাপিকা, কোনো কিছুর উপর নির্ভরশীল না। চলে গেল আরেকটা সমাপিকা, কোনো কিছুর উপর নির্ভরশীল না। তিনটা সমাপিকা ক্রিয়া পাইছি, কোনো কিছুর উপর নির্ভরশীল না, স্বাধীন। তাহলে আমরা কি বলেছিলাম? দুই বা ততোধিক তোমার কি থাকবে? সরল বাক্য থাকতে পারে, জটিল বাক্য থাকতে পারে। যখন একসাথে বসবে তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে, রাইট? তাহলে এখানে এটা অবশ্যই কি? এটা হচ্ছে অবশ্যই যৌগিক বাক্য। এটাকে আমরা জটিল বাক্যে পরিণত করেছি। আর যদি এটা আমরাকে অস্তিবাচক মানে যেটা হাঁ বাচক, অস্তিবাচক মানে যেটা হাঁ বাচক, তোমরা স্লাইডগুলো আবার দেখবে। ঘাটে পৌঁছানো মাত্র স্টিমারটি ছেড়ে দিল, জটিল। যখন যেই ঘাটে পৌঁছালাম অমনি স্টিমারটি ছেড়ে গেল, অথবা যখন ঘাটে পৌঁছালাম তখন স্টিমারটি ছেড়ে দিল। যখন তখন যেই সেই, মানে তোমার জাস্ট কি থাকতে হবে? বাক্যটা স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, ওকে? অর্থটা যেন ঠিক থাকে, ভুল না হয়। অপরাধী বলে তুমি শাস্তি পাবেই, অপরাধী বলে শাস্তি তুমি পাবেই, জটিল। যেহেতু তুমি অপরাধী অথবা অপরাধ যখন করেছো তখন শাস্তি তুমি পাবে, অথবা যেহেতু তুমি অপরাধী সেহেতু শাস্তি তুমি পাবেই। গিরিশিখর হতে নির্ঝরিণী নামিলে কে তার গতিরোধ করে, এটা আসছিল, জটিল। দেখো, গিরিশিখির হতে নির্ঝরিণী নামিলে কে তার গতিরোধ করে, এটা কি বাক্য বলো তো? সরল বাক্য, ভেরি গুড। তাহলে যখন তখন দিলেই হয়ে যাবে। যখন গিরিশিখির হতে নির্ঝরিণী নামে, মানে নির্ঝরিণী মানে কি? নির্ঝরিণী মানে কি? ঝর্ণা, ঝর্ণা।
তখন কে তার গতিরোধ করে। তুমি অধম হইলেও আমি উত্তম হইব না কেন? দেখো একটা সরল বাক্য, যদি তুমি অধম হও তবে আমি উত্তম হইব না কেন? ঠিক আছে। প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না, জটিল। এটি কি বাক্য? সরল বাক্য। তাহলে যাহা প্রকৃতির রাজ্যে এমনই যেখানে কি হয় না, নিয়ম ভঙ্গ হয় না। মৃতেরা এই পৃথিবীতে ফেরে না কখনো, জটিল বাক্য। যারা মৃত অথবা মৃত যারা, তারা এই পৃথিবীতে কখনো ফেরে না, যারা তারা। হ্যাঁ, তারপর হচ্ছে এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। দেখি, আমাকে শুধু ইয়া বলো, পুরো বাক্য লিখতে হবে না। এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, জটিল। কি হবে বলো তো? বলো তো এটা। এবার আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা কি বিচিত্র। ওই যে এমন আর কি, যা। বুঝতে পেরেছ? হুম। ভুল সকলেই করে, প্রশ্নবোধক। ভুল কে না করে? শহীদের মৃত্যু নেই, শহীদেরা অমর। তোমার সব জিনিসই দামি, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তোমার কোনো জিনিসই কি নয়, সস্তা নয়। ধনীরা প্রায় কৃপণ হয়, যারা ধনী কি হবে, তারা প্রায়ই কৃপণ হয়। জ্ঞানী হলো তিনি বিনয়ী নন, যৌগিক। বলো। কিন্তু যে ভিক্ষা চায় তাকে দান করো, সরল। ভিক্ষুককে দান করো, একদম সহজ। ভালোবাসার দানে কোনো অপমান নাই। ভালোবাসার দান কি, অনেক সম্মান আছে বা অনেক মধুর। যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি, যৌগিক। গাড়ি আসে নাই তাই। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, বলো। এটা বলো, সরল। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এখন তুমি যদি বলি যেমন কর্ম তেমন ফল, তাহলে কি হয়ে যাবে বলো তো? যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, তাহলে হবে আমরা সরল করব, তাহলে কর্ম অনুসারে ফল পাবে, মানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। আর চাঁদ উঠেছে, চাঁদ আজকে না উঠে পারেনি। কোথাও কি তিনি আছেন? নেতিবাচক, কোথাও তিনি নেই। সন্ধ্যা হয়ে গেল কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। যদিও সন্ধ্যা এসেছে তবু ট্রেনের কোনো খোঁজ নেই। 15 মিনিট পর তিনি এলেন, যৌগিক বলো তো। আচ্ছা, এটা মনে হয় আমরা অলরেডি পড়েছি, তাই না? তিনি এলেন কিন্তু 15 মিনিট পরে। পুকুর পাড়ে এখন কেউ নেই, পুকুর পাড়ে এখন সবাই অনুপস্থিত। আমার দ্বারা এই কাজ হবে না, বলো। হ্যাঁ বাচক, মানে অস্তিবাচক। আমার দ্বারা এই কাজ হবে না। দেখো, প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু চেঞ্জ করতে পারবা না। তাহলে আমরা অসম্ভব, আমার দ্বারা এই কাজ অসম্ভব। আমি পরীক্ষা দিতে চেয়েছি, নাবাচক বলো। অর্থ চেঞ্জ হবে না। আমি পরীক্ষা দিতে অনিচ্ছুক নয়, বুঝতে পেরেছ? অনিচ্ছুক নয়, মানে অর্থটা কি থাকলো, একই থাকলো। শেষ। থ্যাংক ইউ।